সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভার্সিটি ইউনিট কোর্সে। সবাইকে ওয়েলকাম টু হালকা স্টাইনে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের জুলজি পার্টের প্রথম ক্লাসটি। এবং তোমরা অবশ্যই অনেকগুলো ক্লাস অলরেডি করে ফেলেছো। আশা করি তোমাদের কোনো রকম প্রশ্ন নাই, কারণ সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিয়ে আমরা আমাদের ভার্সিটি ইউনিটের প্রিপারেশনটা শুরু করেছি তোমাদের জন্য। সো আমি প্রতিবারের ন্যায় আবারও তোমাদেরকে কিছু কথা বলার মাধ্যমে আমি আমার ক্লাসটি শুরু করব। প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি, যেমন বিগত ক্লাসে বলছি, আবারও বলছি, যে তোমাকে অবশ্যই বায়োলজি শেখার জন্য, বায়োলজিকে সুন্দরভাবে নিজের মধ্যে আত্মস্থ করার জন্য তোমাকে কিছু ট্রিক্স ফলো করতে হবে। এই ট্রিক্সগুলো যদি তুমি মেনে চলতে পারো, তুমি অবশ্যই তোমার স্বপ্নের একটা ইউনিভার্সিটি এবং কাঙ্ক্ষিত যে তোমার যে স্বপ্ন, সেটা তুমি বাস্তবায়ন করতে পারবা। এই উদ্দেশ্য তোমাকে বাস্তবায়ন করার জন্য আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি তুমি মেনে চলতে পারো, তোমাকে কোনো ইউনিভার্সিটির কোনো প্রশ্ন যত জটিলই দিক না কেন, তুমি সেটা সলভ করে আসতে পারবা। এই কথা আমি তোমাদেরকে রাখতেছি। এখন সেই কথা জোরেই প্রথমে যদি বলতে হয়, তাহলে তোমাকে আমি বলবো বায়োলজির 3টা ট্রিক্স ফলো করতে হবে। এই 3টা ট্রিক্স তোমাকে ফলো করার জন্য যা যা করতে হবে, প্রথম কথা, আমি যে লেকচারগুলো দিব, এই লেকচারগুলো তোমাকে সুন্দরভাবে যেদিন তুমি ক্লাসটি করবে, এই ক্লাসটি সেদিনই তোমাকে একদম পয়েন্ট টু বি নোটেড করে তোমাকে এটাকে শেষ করে ফেলতে হবে। আমি যা পড়াবো, এটার পাশাপাশি যা যা প্রশ্ন সলভ করতে বলবো, এটাকে তুমি শেষ করবা। দ্বিতীয়ত, বায়োলজির প্রতি আমাদের যে ধারণাটা, যে সবসময় মুখস্থ করা, এই মুখস্থ করার দিক থেকে একটু হলেও আমি তোমাকে বের হয়ে আসতে বলবো। আমি বলবো হ্যাঁ, অবশ্যই মুখস্থ করো, বাট মুখস্থ করার পাশাপাশি তোমাকে বায়োলজির প্রত্যেকটা টপিকটা তোমাকে বুঝতে হবে। আগে বোঝো দেন মুখস্থ করো। যদি না করো তাহলে কি হবে? এটাই তো কথা, তাই না? কথাটা হচ্ছে, তুমি যদি বায়োলজি শুধুমাত্র মুখস্থ করো, তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি দেখতে পারবে তোমার যে 4টা টপিক, 4টা অপশন আছে, প্রশ্নের যে অপশন থাকে এমসিকিউতে বিশেষ করে, এই এমসিকিউ 4টা অপশনই তোমার মনে হবে যমজ বাচ্চা। যমজ বাচ্চা তো বোঝো, তাই না? যে যমজ বাচ্চা হচ্ছে কি, যে 4টা দেখতে একই রকম, তোমার অপশনগুলো দেখে এমনই মনে হবে। সো এখান থেকে বের হয়ে আসার উপায়টা কি? তোমাকে একটু বুঝে বুঝে তারপর পয়েন্ট নোট করতে হবে। ওকে? না হলে কিন্তু তুমি বিপদে পড়বা। আর থার্ড পয়েন্ট হচ্ছে, বায়োলজির ক্ষেত্রে দেখবে অনেক ল্যাটিন টার্ম এবং কিছু ইংরেজি শব্দ আছে। এই ল্যাটিন টার্মগুলো আমি যখন যখন ভেঙে ফেলবো, তুমি অবশ্যই আলাদা একটা নোট করবে বা নোট খাতা রাখবা। যেই ল্যাটিন ওয়ার্ডগুলোকে বা ইংরেজি শব্দগুলোকে আমি যখন ভাঙবো, প্রত্যেকটা ওয়ার্ডকে একটু পাশাপাশি লিখে বোঝার ট্রাই করবা। তাহলে বায়োলজি দেখবে তোমার কাছে অনেক ইজি হয়ে গেছে, এবং কোনো ইউনিভার্সিটিতেই তোমাকে আর কোনোভাবে আটকাতে পারছে না, সেটা মেডিকেল হোক, ভার্সিটি হোক, বা যেখানে হোক না কেন। সো চলো আমরা ক্লাসটি স্টার্ট করি। আমাদের ক্লাসটি হচ্ছে, আজকে যেটা আছে সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। ঠিক আছে? প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসে আমরা যে জিনিসটি দেখতে পারি, সেটা হচ্ছে, আমাদের এই অধ্যায়টা শুরু করার জন্য যেটা করতে হবে, আমাকে আগে যে জিনিসটি আমরা করব সেটা একটু ফলো করার জন্য তোমাকে বলি, আবারও একটু কথা বলে রাখি। সেটা হচ্ছে, বায়োলজির যখন প্রত্যেকটা অধ্যায় আমি শুরু করতে যাব, আমি প্রথমেই অধ্যায়ের প্রথম 1 মিনিট বা 2 মিনিট তোমাকে একটু অধ্যায়টা সম্পর্কে ধারণা দিব। কোন টপিক থেকে প্রশ্ন আসে, বিগত বছরে কি এসেছে, সেটা আমি তোমাদেরকে একটু লক্ষ্য করার জন্য বলবো। যেমন, আমি আজকে শুরু করব জুলজির প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। ঠিক আছে? অর্থাৎ প্রাণীর শ্রেণীবিন্যাস এটা বলা আছে। এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমত কোথা থেকে কোশ্চেন আসে আমরা একটু দেখার ট্রাই করব। তাহলে তুমি কিন্তু প্রথমে বুঝে যাবে যে কোন টপিকটাতে এই অধ্যায়ে তোমাকে অবশ্যই কি করতে হবে, নজর রাখতে হবে। ওকে, চলো তাহলে আমরা দেখি। আমরা স্ক্রিনে দেখতে পারি যে প্রথমেই বলা হচ্ছে 3 স্টার। ঠিক আছে? 2 স্টার, 3 স্টার, 3 স্টার। এখন এই টপিকটাতে গেলে দেখো, প্রতি বছরই প্রশ্ন এসছে কোথায় দেখো তো, ঢাকা ইউনিভার্সিটি 21-22 সেশনেও কিন্তু প্রশ্ন এসছে। বুঝো কিন্তু 21-22 সেশনেও কি প্রশ্ন এসেছে, যে কি বলছে, যে এখানে বলতেছে যে এই টপিক থেকে প্রশ্ন আসতেছে, তার মানে আমাকে দেখতে হবে। দেখতেছো কতগুলা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসতেছে আমাদের এখানে। দেন, শ্রেণীবিন্যাসের নীতি। ঠিক আছে? এখানে প্রাণী বিস্তৃতি থেকে কিন্তু 23টা এমসিকিউ এসছে, শ্রেণীবিন্যাসের নীতি এসছে 5টা প্রশ্ন। ঠিক আছে? একটা রিটেনেও কিন্তু চলে এসেছিল এখানে। ঠিক আছে? এখান থেকে একটা রিটেন এসছে, যদিও সেটা ঢাকা ইউনিভার্সিটিতে সেভাবে আসা নাই, বাট বলতেছে যে রিটেন এসছে এখান থেকেও। হ্যাঁ, এবার আসছো প্রাণী জগতের প্রধান পর্বসমূহ। প্রধান পর্ব বলতে আমি ক্লাসে সবই পড়াবো, তাও বলে রাখি, প্রধান পর্ব যে 9টা, এই 9টা পর্ব থেকে বিগত বছরগুলোতে প্রায় 41টা এমসিকিউ এসছে, 41 এমসিকিউ এবং 5 রিটেন।
এবং সেটা মোস্ট ইম্পর্টেন্ট কোথায় দেখো, ডিউতে 23-24-এ, 22-23-এ, 20-21-এ, 19-20-এ, 18-19-এ, একদম টানা 13-14 সাল পর্যন্ত, অর্থাৎ 23-24 থেকে একেবারে 13-14 সাল পর্যন্ত এখানে প্রশ্ন এসেছে। এবং আরও মজার বিষয় হচ্ছে 24-25-এও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো রিটেনের ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করলে একই জিনিস দেখতে পাচ্ছি। এবার আসো করডাটা পর্বের শ্রেণীবিন্যাস, অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে প্রায় 30+ এমসিকিউ এসছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ প্লাস রিটেন দুইটাতে এসছে। ইভেন আরও একটা ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটিতেও 19-20 সেশনে প্রশ্ন এসছে। তাহলে আমি তোমাকে প্রথম বোঝাইলাম এই অধ্যায় থেকে কোন কোন টপিক তোমার হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন যদি আমাকে একটু আলাদা করে দিতে হয় যে ভাইয়া এটা তো বুঝলাম আপনি হিউজ একটা টপিক নিয়ে, মানে 4টা টপিক, বাট 4টা টপিকের আলাদা আলাদা পার্ট আছে, এই আলাদা আলাদা পার্টটা যদি আপনি একটু আমাকে দেখিয়ে দিতেন আমি মনে হয় ইজি হতো আমার জন্য, এমন ধারণা তোমাদের মধ্যে আছে। এই জন্য ক্লাস অধ্যায় অর্থাৎ অধ্যায়টা শুরু করার আগে আমরা সেটা তো একবার লক্ষ্য করব। ঠিক আছে, এখানে একটা পার্ট আছে, বাট তারপরও তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমি একটু ওয়েট, আমাকে একটু টাইম দিবে, তাহলে তোমাদেরকে আরো বোঝাতে আমার সুন্দর করে ইজিলি হবে। তাহলে ইজি বিষয়টা কি, আমি তোমাকে যত সুন্দরভাবে তোমাকে বোঝানোর দরকার আমি সেটা বুঝিয়ে দিব, বাট কাজ কিন্তু একটা তোমাকে কমপ্লিট করতে হবে। দেখো রেকর্ডিং ক্লাস মনে হইতে পারে যে না আজ না হয় কাল, কাল না হলে পরশু, এইভাবে আমি দেখবো, বাট এইভাবে যদি তুমি ধারণা রাখো তাহলে একটা না একটা টাইমে তুমি এইভাবে ধারণা রাখতেই থাকবে আর কখনো দেখা হবে না। ঠিক আছে, সো যখন স্টার্ট হবে তখনই দেখবে, তখনই নোট ডাউন করে ফেলবে। এখন দেখো তাহলে আমি মেন যে টপিকে আসছিলাম যে এই অধ্যায় থেকে আর কি কি গুরুত্বপূর্ণ টপিক একটু তোমাদেরকে ধারণা দেওয়া যায়, সেটা হচ্ছে অবশ্যই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকের মধ্যে হচ্ছে সিলোম পয়েন্টটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের। ঠিক আছে, সিলোম, এখান থেকে রিটেন প্লাস এমসিকিউ দুইটা টপিকই তোমাদেরকে পড়তে হবে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই অধ্যায়ের, সেটা হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা পড়তে হবে। ঠিক আছে, প্রতিসাম্যতা আমি পড়াবো কিন্তু ক্লাসে, তারপরও তোমাদেরকে একটু বলে রাখি, প্রথমে আমি একটু ধারণা দিচ্ছি। তারপর এই অধ্যায়ের আরও একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার যে 9টা পর্ব, এই 9টি পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে। 9টি পর্বের কি জানতে হবে? শনাক্তকারী বৈশিষ্ট্য জানতে হবে। শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদেরকে বুঝাইতে পেরেছি। এবং লাস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে করডাটা পর্ব নিয়ে তোমাকে পড়তে হবে। করডাটা পর্ব নিয়ে, করডাটা পর্বের আবার কোন টপিকটা পড়বে, বিশেষ করে পড়বে অর্থাৎ অ্যামফিবিয়া, অ্যাবিস, রেপটিলিয়া এবং ম্যামালিয়া। এই টপিকটা তোমাকে জানতেই হবে অ্যাট এনি কস্ট। তুমি কিছু পারো আর না পারো, আমি তোমাকে কিন্তু অধ্যায়টা হাতে ধরে দিলাম, একদম হাতে তুলে দিলাম যে কোন টপিকটা তোমার গুরুত্বপূর্ণ এসছে ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে, সেটা তো দেখালামই, এবং এরপরও ওর সাথে সাথে তোমাকে দেখিয়ে দিলাম ওই হিউজ টপিকের মধ্যে সেটার আবার মূল থিম অর্থাৎ মূল পয়েন্টটা কোথায়। আশা করি এই অধ্যায়টা কিন্তু এখানেই ধারণা পাওয়া, আমাদের আর কোনো কিছু লাগে না। আমি অসংখ্য বই ঘেটেছি, অসংখ্য বইয়ের আমি নমুনা দিতে পারি, প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে একই রকম কথা লেখা আছে, তোমাকে আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম, বাকিটা দায়িত্ব তোমার থাকবে। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এবার অধ্যায়টা শুরু করি। অধ্যায়টা আমরা শুরু করছি প্রথমে প্রাণী বৈচিত্র্য দিয়ে। আমাদের স্লাইডে দেখতে পাচ্ছেন প্রাণী বৈচিত্র্যটা কি হচ্ছে, সারা পৃথিবীতে প্রাণীর বৈচিত্র্য দেখা যায়। এটা বলতে কি, যেমন বাংলাদেশে দেখো একটা প্রাণী বসবাস করবে, সেটা কিন্তু সুন্দরবনে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, এটা কিন্তু অন্যান্য বনে পাওয়া যায় না। যেমন মরুভূমিতে উট বসবাস করে, বাংলাদেশের এই আবহাওয়ায় আসলে কিন্তু তাকে খাপ খাইয়ে নিতে একটা টাইম লাগবে, যেটা তুমি আইসবার্গ অর্থাৎ আইসের ভিতরে বরফ অঞ্চলে পাবে, সেটা কিন্তু এখানে সাদা ভাল্লুক তুমি বরফ অঞ্চলে পাবে, বাট এইদিকে পাবে না। এটা হচ্ছে প্রাণীর বৈচিত্র্য, অর্থাৎ প্রাণীটা কি হচ্ছে, বৈচিত্র্য হচ্ছে কি স্থান ভেদে, দেখো জিনগত ভেদে, প্রজাতিগতভাবে, বাস্তুতান্ত্রিকভাবে, এটা হচ্ছে প্রাণীর বৈচিত্র্য। তো লক্ষ্য হয় কি কি উপর ডিপেন্ড করে, তিনটার জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটা প্রজাতিগত বৈচিত্র্য, আর একটা কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবার আমি তোমাকে একটু ব্যাখ্যা করে দিই তাহলে, যে জিনগত বৈচিত্র্যটা আবার কি ভাইয়া, তাই তো? জিনগত বৈচিত্র্যটা বলতে আমরা বোঝাচ্ছি যে দেখো জিনের উপর ডিপেন্ড করে আমার যে জিন থাকবে, আমার সামনের যে বংশধর আসবে পৃথিবীতে, সেটা জিন কিন্তু এক নাও হতে পারে, প্রায় হুবহুব সেম হবে না, এটা হচ্ছে সত্য কথা। তাহলে এই জিনের উপর ডিপেন্ড করে প্রতিনিয়ত কি হয়, প্রাণীর বৈচিত্র্য দেখা যায়। ওকে,
দেন দেখো প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতি বলতে কি, যেমন দেখো আমরা মানুষ হোমোস্যাপিয়েন্স, আমাদের প্রজাতি আরেকটা গরুর প্রজাতি, একটা হচ্ছে তোমার মুরগির প্রজাতি কিন্তু এক হবে না। প্রজাতির উপর ডিপেন্ড করে পৃথিবীতে প্রাণীর বৈচিত্র্য দেখা যায়। দেন দেখা যাচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বোঝায় সেটা যে যে অবশ্যই পরিবেশের উপর, যে পরিবেশের একটা বাস্তুতন্ত্র আছে, একটা দেশের যে বাস্তুতন্ত্র আছে, অন্য একটা দেশের বাস্তুতন্ত্রে সেটা অন্যরকম পরিলক্ষিত হয়। সো তাদের মধ্যেও বৈচিত্র্যতা দেখা যায়। সো এটা ছিল আমাদের প্রাণীর বৈচিত্র্যের উপর ডিপেন্ড করে কি দেখা যাচ্ছে, পৃথিবীতে বৈচিত্র্যতা লক্ষ্য করা যাচ্ছে। এরপর তাহলে আমরা টোটালি কিন্তু প্রাণী বৈচিত্র্য সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা কিন্তু আমরা একটা নিয়ে নিলাম। ওকে, ডান। এবার চলো আমরা একটু পরে যাই। এরপরে কি বলতেছে যে প্রাণী বৈচিত্র্যের উপর ডিপেন্ড করে কিংডম অ্যানিমেলেতে মোট 33টি পর্ব আছে। আসলে এই বৈচিত্র্যতার উপর ডিপেন্ড করে সারা পৃথিবীতে প্রাণীর পর্ব দেখা যায় 33টি। কতটি? 33টি। এর মধ্যে আমরা 9টিকে প্রধান পর্ব বলি। 9টিকে কি বলি? প্রধান পর্ব। এখানে বাকি কথা বলা নাই, বলতেছে বাকিগুলোকে গৌণ পর্ব বলে। বাকিগুলো বলতে কতগুলো? বাকিগুলোকে বলতে কিন্তু এটাও মনে রাখতে হবে, বাকি 24টাকে আমরা বলি গৌণ পর্ব, বা এটাকে আমরা বলি তোমার হচ্ছে গৌণ পর্ব। ঠিক আছে, গৌণ পর্ব মানে কি, একটু মেজর আর মাইনর। আরো একটু কথা লিখতে হবে, এই প্রধান পর্ব না বলেও অনেক সময় চলে আসে, এটাকে বলা হয় মেজর পর্ব। ঠিক আছে, এটাকে বলা হয় মেজর, আর এটাকে বলা হয় কি বলতো, গৌণকে বলা হয় মাইনর পর্ব। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদেরকে প্রথম যে জিনিসটা প্রয়োজন, এই প্রধান পর্ব বা মেজর পর্ব সম্পর্কে আমাদেরকে যে প্রথম 9টা, অর্থাৎ মেজর 9টা পর্বকে আমাকে জানতে হবে। কোনটা? এই যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, একাইনেডার্মিডা, কর্ডাটা। তোমাকে প্রথম কাজ তোমার যা হবে, তোমার প্রথম কাজ হবে, এখন প্রথম হোমওয়ার্ক দিতে যাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে কি বলতো, এই 9টা পর্ব তুমি ভার্সিটিতে উঠে যাচ্ছ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসছো, কিন্তু এখনো পর্যন্ত কি করো নাই বলতো, এই 9টা পর্বকে তুমি আত্মস্থ করতে পারো নাই, তাহলে কিন্তু তুমি ধরা খাবে। তাহলে প্রথম কাজ, এটা সিকোয়েন্স অনুযায়ী, শুধু মুখস্থ করলেই হবে না, এটাকে সিকোয়েন্স অনুযায়ী মুখস্থ করতে হবে। কি করতে হবে বলতো? সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ একদম পর্যায়ক্রমে তোমাকে মুখস্থ করতে হবে, কোনটার পর কোনটা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা বা নেমাথেলমিনথেস, মলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, একাইনেডার্মিডা, কর্ডাটা। তোমাকে এক নিঃশ্বাসে এভাবে বলে যেতে হবে। কেন? একটু পরে বুঝতে পারবা। তাহলে আমাদের এই প্রথম কাজ হচ্ছে প্রধান 9টা পর্বকে আমাদেরকে কি করে ফেলা, আত্মস্থ করে ফেলা। ডান। আচ্ছা, এবার চলো আমরা দেখি এরপরে কি বলতেছি। আমরা বলতেছি যে এই যে প্রাণীর বৈচিত্র্যটা আমরা দেখতেছি, এটাকে বিভিন্নভাবে, আবার তার দেহের গঠনের উপর ডিপেন্ড করে, তার দেহের প্রকৃতির উপর ডিপেন্ড করে, দেহের ভিতরে কি আছে কি নাই এটার উপর ডিপেন্ড করে পৃথিবীতে আবার কি করা যায়, সমস্ত পৃথিবীর প্রাণীর পর্বকে আলাদা করা যায়। এখন আমরা সেটাকে কিভাবে একটা পৃথিবীর প্রাণীকে আমরা আলাদাভাবে জানতে পারি বা ডিভাইডেড করতে পারি, সেটা আমরা এখন জানতে যাচ্ছি। যেমন প্রথম আমাদের এসছে একটা ভিত্তি, অর্থাৎ ভিত্তি বলতে কি বোঝাচ্ছে, প্রকৃতি বা আকার, এইগুলো। হ্যাঁ, এই ভিত্তি বলতে কি বোঝাচ্ছে, প্রকৃতি, তার আকার, এগুলোর উপর ডিপেন্ড করে কিভাবে ভাগ করতেছে, তার দেহের আকারের উপর ডিপেন্ড করে। যেমন দেখো, আণুবীক্ষণিক প্রাণী মানে কি, অতি ক্ষুদ্র, যেটাকে তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না, যেটাকে কি করতে পারছো না বলতো, খালি চোখে তুমি দেখতে পাচ্ছ না, সেটাকে তুমি কিভাবে চিনবে, তাই না? আণুবীক্ষণিক প্রাণী যারা, এই আণুবীক্ষণিক প্রাণীগুলোকে তুমি কি করতে পারো, যেমন কারা পরীক্ষা আসতে পারে, এই আণুবীক্ষণিক প্রাণীগুলোকে তুমি মাইক্রোস্কোপে দেখো। এটা কিভাবে দেখো? যেমন প্রোটিস্টান জীবাণু, নাম কি? প্রোটিস্টান জীবাণু। ঠিক আছে, এটা কি একটা আণুবীক্ষণিক প্রাণী। ওকে, গুড। এখন আসো বৃহত্তর প্রাণী কারা, যেমন দোয়েল। এটা কিন্তু আমি যেটার বৈজ্ঞানিক নাম বলবো সেটা মুখস্থ করে ফেলবা, এটা না, এটা দুইটার যে কোনো একটা মুখস্থ করলেই হবে। যেমন তোমার দোয়েলটা অবশ্যই মুখস্থটা করে ফেলা উচিত। ঠিক আছে, আচ্ছা। এবার আসো সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা মানে কি, একটা প্রাণীর ভিতরে কি কি আছে। ঠিক আছে, কোষীয় সংগঠন মানে একটা প্রাণীর ভিতরে কোষ থাকতে পারে, টিস্যু থাকতে পারে, অঙ্গ থাকতে পারে, তন্ত্র থাকতে পারে। তাহলে আমি তোমাকে আগে শেখাই দিই যে আমরা কোষ কাকে বলে আমরা জানি, অর্থাৎ জীবনের গঠন এবং কার্যকতা এককই হচ্ছে কোষ। তোমরা অনেকেই জানো না, অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয় জানো? অনেকগুলো কোষ মিলে তারপর তৈরি হয় টিস্যু। অনেকগুলো কোষ মিলে তারপর কি তৈরি হয় বলো তো? টিস্যু। বাংলাতে এটাকে আমরা বলি কলা। বাংলাতে কি বলি? কলা বলি। ঠিক আছে, বাংলাতে এটাকে আমরা কি বলি? কলা বলি। দেন
আমরা এরপরে আসি, এই অনেকগুলো কলা যখন একসাথে হয় তখন এটাকে আমরা বলি কি বলতো, অঙ্গ। তখন এটাকে কি বলি, অঙ্গ বা অর্গান। এরপরে কথা হচ্ছে অনেকগুলো অঙ্গ মিলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি তন্ত্র। কি বলি বলতো, তন্ত্র। তাহলে কোষ, টিস্যু, কলা, অঙ্গ, দেন এটাকে আমরা বলতেছি কি, তন্ত্র। তা এখন কারো বডিতে কোষ থাকতে পারে, কারো বডিতে টিস্যু থাকতে পারে, কারো বডিতে অঙ্গ থাকতে পারে, কারো বডিতে তন্ত্র থাকতে পারে। তো সেটার উপর ডিপেন্ড করে সমস্ত পৃথিবীর প্রাণীকে আবার কি করা যায়, ডিভাইডেড করা যায়। যেমন প্রথমে দেখতেছো কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, মানে তাদের দেহে কি পাবো, শুধুমাত্র কোষই পাবো। কাদের ক্ষেত্রে পাবো এটা, পরিফেরা পর্বের প্রাণীর ক্ষেত্রে আমরা কি পাবো, শুধুমাত্র কোষীয় সংগঠন দেখতে পারতেছি। এরপর দেখো অনেকগুলো কোষ মিলে কি ধরে, টিস্যু। অনেকগুলো কোষ আর টিস্যু একসাথে হয়েছে, অর্থাৎ কোষ এবং টিস্যু দুইটাই পাবো। কাদের ক্ষেত্রে, নিডারিয়া পর্বের প্রাণীর ক্ষেত্রে। ওকে, টিস্যু বা অঙ্গমাত্রার প্রাণী কোনটি, কারণ কি অনেকগুলো টিস্যু মিলে আবার কি তৈরি করে, অঙ্গ তৈরি করে। তাহলে টিস্যু এবং অঙ্গমাত্রার প্রাণী পাবো হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীতে। ঠিক আছে, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী কারা, অন্যান্য প্রধান পর্বের প্রাণী হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। আমি যদি তোমাকে আরেকটু সিকোয়েন্স অনুযায়ী লিখতে চাই, তাহলে মনে রাখবা 9টা যে পর্ব ছিল, শুধুমাত্র কোষ কোষ দেখা যাবে, কোষীয় সংগঠন মাত্রা পাওয়া যাবে 1 নম্বর পর্বে। ঠিক আছে, যদি তুমি দেখতে চাও কোষ টিস্যু, কোষ এবং টিস্যু, কোষ এবং টিস্যু দেখতে চাও, কোষ এবং টিস্যু দেখতে চাইলে তোমাকে দেখতে হবে 2 নম্বর পর্ব। অর্থাৎ প্রথমটা কারা ছিল, পরিফেরা। 2 নম্বর কে ছিল, নিডারিয়া। এরপর যদি বলো টিস্যু এবং অঙ্গ, টিস্যু প্লাস অঙ্গ প্লাস দিয়ে দিই, তাহলে বুঝতে হবে টিস্যু প্লাস অঙ্গ কাদের পাবা, 3 নম্বর পর্বের প্রাণীতে। এবার যদি বলি অঙ্গ প্লাস তন্ত্র, অঙ্গ প্লাস তন্ত্র কাদের ক্ষেত্রে পাবা, এটা পাবা তুমি হচ্ছে একেবারে 4 থেকে 9 নম্বর পর্বের প্রাণীতে। আই থিঙ্ক এর থেকে সহজ উপায় বা সহজ কোনো কিছু তোমার কোনোভাবেই হতে পারে না। এটা হচ্ছে সব থেকে সহজ এবং সুন্দর একটা বিশ্লেষণ পর্ব ছিল আমাদের। ওকে, আচ্ছা, এরপরে আসো, এরপরে আমরা কি করতে পারি, এরপরে আর কি স্লাইড আছে, এইটার উপর ডিপেন্ড করে আমরা এখন প্রশ্ন সলভ করব। ওকে, খুবই সুন্দর একটা প্রশ্ন। এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 21 সেশন দিছে। অর্থাৎ তুমি জেনে রাখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ডি ইউনিট বলে একটা ইউনিট আছে। অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেকগুলো ইউনিট আছে, তার মধ্যে ডি একটা ইউনিট, যে ইউনিটে তুমি শুধুমাত্র কি করতে পারবা, বায়োলজি এবং কেমিস্ট্রির উপরে পরীক্ষা হয়, অন্যান্য কোনো সাবজেক্ট নাই, মানে ফিজিক্স ম্যাথ এগুলো নাই, শুধু বায়োলজি এবং কেমিস্ট্রি। কয়েকটা 2-3টা টপিক কোশ্চেন থাকবে হয়তো তোমার বাংলা ইংরেজি, এবং 2-3টা থাকবে ইংরেজি, 2-3টা বাংলা, আর 2-1টা হচ্ছে এমসিকিউ। বাকি প্রায় 80 মার্কের উপরেই প্রায় তোমার কি প্রশ্ন থাকে, তোমার এখানে প্রশ্ন থাকে কেমিস্ট্রি এবং বায়োলজির উপরে, এবং বায়োলজির অনেক বেশি প্রশ্ন থাকে। সো তোমাকে এখানে যদি বায়োলজির উপর একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিট তোমার হয়ে যেতে পারে। অন্যান্য ঢাকা ইউনিভার্সিটি অবশ্যই হবে, বাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিট সব থেকে ইজি তোমার জন্য। আচ্ছা, এবার আসো, কোন পর্বের প্রাণীতে টিস্যু অঙ্গ মাত্রার গঠন সর্বপ্রথম আবির্ভূত হয়েছে? প্রশ্ন খেয়াল করো, টিস্যু অঙ্গ। আমি বলেছিলাম টিস্যু অঙ্গ 1 নম্বর ছিল পরিফেরা, কোষ। 2 নম্বর নিডারিয়া, নিডারিয়া ছিল কি, কোষ টিস্যু। 3 নম্বর কি ছিল, টিস্যু অঙ্গ, প্লাটিহেলমিনথিস। 4 নম্বর কি ছিল, অঙ্গতন্ত্র। তাহলে আমি অলরেডি পেয়ে গেছি টিস্যু অঙ্গ। টিস্যু অঙ্গ 3 নম্বর কোনটা, প্লাটিহেলমিনথিস। খুঁজে বের করো প্লাটিহেলমিনথিস কোথায় আছে। এই যে প্লাটিহেলমিনথিস, এটা কি, টিস্যু অঙ্গ। যদি আমাকে লিখেই দিতে হয়, পরিফেরা হচ্ছে কোষ, পরিফেরাতে কি পাবা, কোষ পাবা। নিডারিতে কি পাবা, কোষ প্লাস কি পাবা, টিস্যু পাবা। এবার যদি বলি আমি নেমাটোডাতে কিন্তু আমরা পাচ্ছিলাম অঙ্গ প্লাস তন্ত্র, কারণ বলেছিলাম 4 থেকে 9 নম্বর। দেখেছো কত সুন্দরভাবে প্রশ্ন অ্যানালাইসিস করা যায়, বোঝা যায়। সো কোনো একটা প্রশ্ন পাইলেই, তুমি একটা প্রশ্ন ব্যাংক সলভ করতেছো বা কিছু একটা সলভ করতেছো, পাইলে মুখস্থ করতে যাবে না। এইভাবে প্রত্যেকটা টপিক তুমি যদি লিখতে পারো, দেখো টপিক হিসেবে তুমি দেখো অনেক তথ্য জানছো। এভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে, শুধু অ্যান্সার মুখস্থ না করে প্রত্যেকটা টপিক এভাবে ধরে ধরে সলভ করার ট্রাই করবো। ওকে, না, এবার আসো এরপরের প্রশ্নে আমরা চলে যাই। এরপর প্রশ্ন বলতেছে কোন পর্বের প্রাণীতে টিস্যু অঙ্গ, একটু আগে বলেছি টিস্যু অঙ্গ কত মাত্রা, কত থেকে কত, 4 থেকে 9 নম্বর হচ্ছে টিস্যু অঙ্গ। ঠিক আছে, 4 থেকে 9 হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার গঠন সর্বপ্রথম আবির্ভূত হয়েছিল। টিস্যু অঙ্গ মাত্রা কোথায় পেয়েছি প্রথমে আমরা, প্লাটিহেলমিনথিস। টিস্যু অঙ্গ কি প্রথম প্লাটিহেলমিনথিস পেয়েছি না, দেখো আমরা একটু আরেকটু ভেবে দেখি। 1 নম্বর ছিল কি, পরিফেরা, কোষ। নিডারে কে ছিল,
কোষ টিস্যু। 3 নম্বর কি ছিল? টিস্যু অঙ্গ। ইয়েস, তাহলে আমরা কি পাবো? অবশ্যই প্লাটিহেল মিথ, অবশ্যই কি পাবো? প্লাটিহেল মিথিস। 4 থেকে 9 ছিল তোমাদের অঙ্গতন্ত্র, আমাদের চেয়েছিল টিস্যু অঙ্গ। তাহলে 4 থেকে 9 কি? অঙ্গতন্ত্র। তাহলে 3 নম্বর কি বলতো? অবশ্যই টিস্যু এবং অঙ্গ। সো 3 নম্বর কি? প্লাটিহেল মিথিস। আই থিঙ্ক তোমাকে বোঝাতে পেরেছি। ওকে, ডান। এবার আসো 9 নম্বর স্লাইডে 9 নম্বর স্লাইডে আমরা চলে এসেছি। ভিত্তির উপর ডিপেন্ড করে, যে কি কি ভিত্তি আছে এটার উপর ডিপেন্ড করে পৃথিবীর প্রাণীকে কি করে যে আমরা ডিভাইডেড করতে পারি। ঠিক আছে, এই ভিত্তির উপর দেখো জীবন পদ্ধতি, সে কিভাবে জীবনযাপন করবে একটা প্রাণী। দেখো আমরা যেমন কি মুক্তজীবী, যখন মনে হয় তখন আমরা জীবনযাপন করতে পারি। হ্যাঁ, আর কি আছে? মিথজীবী আছে, সহজীবী আছে। মুক্তজীবী যেমন কি মুক্ত জীবনযাপন, সে যেখানে ইচ্ছে সেখানে উড়ে যেতে পারছে, যেমন কি কবুতর, এটা কি মুক্তজীবী। হ্যাঁ, এটা হচ্ছে কপাম কলম্বিয়া, এটাও একটু বৈজ্ঞানিক নাম জেনে রাখতে হবে আমাদেরকে। পরজীবীতে চলে আসো। পরজীবীর ক্ষেত্রে দেখো পরজীবী কারা? যারা অন্যের দেহের উপর ডিপেন্ড করে বসবাস করে এবং অন্যের দেহের ভিতরে বসবাস করে। এক কথায় মনে রাখবে যে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অন্যের দেহে থেকে সংগ্রহ করে, শোষণ পদ্ধতিতে সংগ্রহ করে, এদেরকে বলা হয় পরজীবী। যেমন কি যকৃৎ কৃমি। যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নামটা জানতে হবে, ফ্যাসকুলা হেপাটিকা। এটা ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। ঠিক আছে, মুখস্থ করতে হবে এই বৈজ্ঞানিক নাম। যেই বৈজ্ঞানিক নামটা মুখস্থ করতে বলবো সেটা মুখস্থ করে ফেলবা। ওকে, মিথজীবী। মিথজীবী মানে কি? মিথজীবী হচ্ছে তারা, মনে রাখবে, মিথজীবী হচ্ছে তারা, এই মিথজীবীটাকে আমরা বলি সিম্বায়োসিস। ঠিক আছে, কি বলি? সিম্বায়োসিস, এটাকে বলে মিথজীবিতা। মিথজীবিতা বা মিথজীবী তারাই করে যেখানে দুইটা প্রাণী বা দুইটা জিনিস একসাথে বসবাস করবে। উদ্ভিদ প্রাণীও হতে পারে, বাট দুইজনেই উপকৃত হবে। একে অপরের দ্বারা যারা উপকৃত হয়, একে অপরের দ্বারা যারা উপকৃত হয়, একে অপরের দ্বারা, একে অপরের দ্বারা, আমি এটাও লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, একে অপরের দ্বারা যারা উপকৃত হয়, একে অপরের দ্বারা কি হয়? যারা উপকৃত হয় তাদেরকে আমরা কি বলতেছি? তাদেরকে আমরা বলতেছি উপকৃত হয়, তাদেরকে আমরা বলছি কি বলতো? মিথজীবী। ওকে, যেমন মিথজীবী তোমাদের বইতে একটা অন্যতম উদাহরণ হচ্ছে ক্লোরোহাইডা ভিরিডিসিমা, আর একটা হচ্ছে জুকুলেরালা। এটা একটা শৈবাল আর এটা একটা কি প্রাণী, এবং কোন প্রাণী? এটা হচ্ছে একটা হাইডা। ক্লোরোহাইডা ভিরিডিসিমা, একটা হচ্ছে হাইডা। এই দুইটা যখন একসাথে বসবাস করে তখন এটাকে আমরা কি বলতেছি? মিথজীবী। তাই এবার আসো সহজীবী। সহজীবী কারা? ঠিক আছে, সহজীবী হচ্ছে, দেখো, অন্য কোনো মাছের দেহে সংযুক্ত থেকে সহজীবিতা প্রদর্শন করে। এই রেমোরা নামক একটা মাছ, এটা একটা চোষক মাছ, যা শার্ক বা অন্য কোনো মাছের সংযুক্ত থেকে সহজীবিতা প্রদর্শন করে। কারা? দেখো রেমোরা। পয়েন্টে খেয়াল করো, রেমোরা নামক একটা চোষক মাছ কাদের ভিতরে থাকতেছে? শার্কের ভিতরে থাকতেছে, থেকে কি করতেছে তারা? সেখান থেকে সহযোগিতা প্রদর্শন করতেছে। তাহলে এটার উপর ডিপেন্ড করে, এটা ছিল ভিত্তি। তাহলে ভিত্তি কয় প্রকার এখানে বলতেছে? আমরা সাধারণত আমরা দেখলাম 4টা প্রকারের ভিত্তি দেখলাম। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকেও প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে। বিশেষ করে এটা দিলে, এই রেমোরা থেকে দিলে যে কোনটা নিচের কোনটি সহজীবী, তাহলে কিন্তু তোমরা ধরা খেয়ে যাবা। তাহলে মনে রাখো, রেমোরা নামের চোষক মাছ অন্য কোনো মাছের দেহ সংযুক্ত করলে তখন কি করে? আমাদের সহজীবিতা প্রদর্শন করে। ওকে, ডান। এরপর আসো 10 নম্বর স্লাইডে আমরা যাই। 10 নম্বর স্লাইডে কি বলতেছে? ক্লিভেজ, সম্ভেদ বা ভ্রূণীয় বিকাশ। ক্লিভেজ সম্পর্কে তো বুঝছো, ঠিক আছে, আর ভ্রূণ বিকাশ তো বোঝোই, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। মানে দেখো এখানে বোঝাইতে চাচ্ছে যে অনেকটা হচ্ছে সেই আমাদের সিস্টেম, রিপ্রোডাকশন সিস্টেমটা বুঝতে হবে। অনেকগুলো শুক্রাণু ডিম্বাণু যখন একসাথে জাইগোট তৈরি করে, জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে তোমরা জানো মরুলা, মরুলা থেকে ব্লাস্টোলা, ব্লাস্টোলা থেকে গ্যাস্ট্রোলা, এমন প্রত্যেকটা ধাপ অতিক্রম করে তারপর একটা পূর্ণাঙ্গ শিশু পৃথিবীতে আসে। ভালো কথা, কিন্তু এটার উপর ডিপেন্ড করে পৃথিবীতে ভাগ করা যায়। যেমন বিভাজন তলের ভিত্তিতে ক্লাভেজ 3 প্রকার। বিভাজন তলের ভিত্তিতে, ঠিক আছে, যেমন অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্ব ক্লিভেজ আর একটা সর্পিল ক্লিভেজ। আমি ডাইরেক্ট বলি, অরিও ক্লিভেজ মানে মনে রাখবা যখন ক্লিভেজ অর্থাৎ কোন একটা ভ্রূণ অসংখ্য ভাগে বিভক্ত হয়, বহু তলে বিভক্ত হয়, বহু তলে বিভক্ত হলে সেটাকে আমরা বলবো অরিও। দ্বিপার্শ্ব মানে দুইটা সমান ভাগে ভাগ করতে হবে, দুইটা সমান ভাগ হতে হবে, দুইটা কি থাকতে হবে? সমান ভাগ থাকতে হবে। সর্পিল ক্লিভেজ মানে এটাকে তুমি নির্দিষ্ট ভাগে ভাগ করতে পারবা না। সর্পিল মানে কি নির্দিষ্ট ভাগে, মানে অনির্দিষ্ট থাকবে, অনির্দিষ্ট থাকবে। ওকে, আচ্ছা,
এটা ছিল আমাদের ক্লিভেজের উপর ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে অরিও ক্লিভেজ কাদের দেখা যায়? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখা যায়। দ্বিপার্শ্বীয় কাদের দেখা যায়? যেমন কর্ডাটার ক্ষেত্রে সমান ভাগে ভাগ হয়। যখন ভ্রূণটা বিভেদ হতে থাকে সমান ভাগে ভাগ হতে থাকবে। আচ্ছা, সর্পিল ক্লিভেজ কারা? সর্পিল ক্লিভেজ হচ্ছে অ্যানেলিডা এবং কারা বলতো? মলাস্কা। ওকে, ডান। এবার আসো ভ্রূণীয় কোষের ভবিষ্যতে পরিস্ফুটনের ভিত্তিতে আবার ক্লিভেজ দুই ধরনের। মানে ভবিষ্যতে ক্লিভেজটা কেমন হয়? যখন জাইগোট থেকে আস্তে আস্তে ভবিষ্যতে যেতে যাই তখন তাদের ক্ষেত্রে আবার ক্লিভেজগুলো কেমন হয় সেটার উপর ডিপেন্ড করে একটাকে বলতেছে অনির্দিষ্ট বা অনির্ধারিত ক্লিভেজ। যেমন উৎপন্ন প্রতিটি কোষ এক একটি সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টির ক্ষমতা ধারণ করে, মানে ভ্রূণ সৃষ্টির ক্ষমতা ধারণ করে। আর হচ্ছে নির্দিষ্ট, মানে কি উৎপন্ন প্রতিটি কোষের পরিস্ফুটনগত ভাগ্য নির্ধারিত হয়ে যায়। মানে একটা সম্পূর্ণভাবে বিভক্ত হবে আর একটা সম্পূর্ণভাবে বিভক্ত হবে না, এটা বুঝতেই পারতেছে, এতটা ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। তারপরে কি বলতেছে আমরা 11 নম্বর স্লাইডে দেখতেছি যে কোন পর্বের প্রাণীতে টিস্যু অঙ্গমাত্রার গঠন সর্বপ্রথম আবির্ভূত হয়েছে। এটা আবার একটি প্রশ্ন দিয়েছে। এটা আমরা জানি টিস্যু অঙ্গ বললে এটা কোনটা হবে? প্লাটিহেলমিনথেস হবে। ওকে, ডান। ঠিক আছে, টিস্যু অঙ্গ বলেছে, এখানে অ্যান্সারটা আমাদের ভুল দিয়ে আছে যে পরিফেরা, কিন্তু এটা ভুল না, এটাই অ্যান্সার হবে না। এটা হবে কোনটা বলতো? প্লাটিহেলমিনথেস। কারণ কি কোষ হচ্ছে পরিফেরা, কোষ টিস্যু হচ্ছে নিডারিয়া, টিস্যু অঙ্গ হলে অবশ্যই প্লাটিহেলমিনথেস। এটা হবে কোষীয় মাত্রা। আমি এটা অলরেডি সলভ করে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, এটা একটু খেয়াল করবে। চলে যাই, এরপর আসি ক্লিভেজ বা সম্ভেদ ভ্রূণীয় বিকাশ। ভ্রূণীয় কোষের পরিস্ফুটনের ভিত্তিতে আমরা এটা দেখেছিলাম একটু আগে যে একটা অনির্দিষ্ট আর একটা কি নির্দিষ্ট। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে ভাগ করা হচ্ছে, এটা কিন্তু এইভাবে দেখানো হচ্ছে। এটার উপর ডিপেন্ড করে আবার কি করতে পারি? আমরা ভাগ করতে পারি। কিন্তু আমাদের এই চিত্রটা এখান থেকে এই জায়গায় আমরা ইন করলাম, ঠিক আছে, বাট আমাদের নতুন করে ওপেন করতে হবে। এই চিত্রটার উপর আমাদেরকে একটু মনোযোগ রাখতে হবে। এই চিত্রটা এতটাই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তুমি একটা এমসিকিউ পেতে যাচ্ছ। সেটা কি বলতো? এই চিত্রটা দেখো, এটা একটা চিত্র। চিত্রের উপর ডিপেন্ড করে দেখো আমাদের চিত্রের ভিতরে অনেক কিছু লেখা আছে। যেমন এটাতে তোমরা অনেকে হয়তো বুঝতে পারতেছো, অনেকে হয়তো বুঝতে পারতেছো না, বাট ওখানে কিন্তু ক্লিয়ারলি দেখো লেখা আছে যে একটা একটোডার্ম, একটা মেসোগ্লিয়া, একটা অ্যান্ডোডার্ম। দেখো এটা হচ্ছে বাইরের পার্ট, এটা হচ্ছে একটোডার্ম বলে থাকি আমরা। বাইরের পার্টটাকে আমরা কি বলি? একটোডার্ম বলি। কিন্তু মনে রেখো এই একটোডার্ম অ্যান্ডোডার্ম নিয়ে আমাদেরকে পড়তে হবে। তা আমি যেহেতু পড়তে হবে আমি একটু আলাদা করে লিখেই দেখাই তোমাদেরকে। একটোডার্ম, ঠিক আছে, এখানে আসো মেসোডার্ম, কি লিখলাম? মেসোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম। দেন আমরা কি লিখতেছি? অ্যান্ডোডার্ম, কি লিখলাম? অ্যান্ডোডার্ম। এখানে একটু পড়ার বিষয়, এই জন্য আমি তোমাদেরকে নোট ডাউন করার জন্য দেখাতে চাই, যেটা ইম্পর্টেন্ট, তো তাই আমি দেখাইতে চাই। দেখো এখানে মনে রাখো গ্রিক একটো শব্দের অর্থ হচ্ছে বাহির। বায়োলজিতে যত জায়গায় একটু কথা পাবা মনে রাখবা বাহির। আমি বলেছিলাম ল্যাটিন টার্ম পাইলে ভাঙবো, তখন খেয়াল করবা, এগুলো মনে রাখবে। দেখো একটু মানে বাহির, ডার মানে হচ্ছে ত্বক, অর্থাৎ বাইরের ত্বক। তাহলে মেসো মানে কি? মাঝখান। মেসো মানে মাঝখান, ডার মানে কি? ত্বক, মাঝখানের ত্বক। এন্ডো মানে কি? বাহির, সরি, এন্ডো মানে হচ্ছে ভেতর। এন্ডো মানে কি বলতো? ভেতর। এন্ডো মানে হচ্ছে ভেতর, আর ডার মানে হচ্ছে ত্বক, তাহলে ভেতরের ত্বক। ডার মানে কি? ত্বক, তাহলে ভেতরের ত্বক। অর্থাৎ একটোডার্ম, মেসোডার্ম আর কি অ্যান্ডোডার্ম। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা কি এক একটা পৃথিবীর প্রাণীর পর্বের প্রাণীতে এক একটা স্তর দেখা যায়। এটা হচ্ছে স্তর, স্তরের উপর ডিপেন্ড করে পৃথিবীর প্রাণীকে কি করতে পারি? ভাগ করতে পারি। ঠিক আছে, ভাগ করতে পারি, ভালো কথা। এখন ভাগ করতে যেহেতু পারি, তাহলে এখন একটু পয়েন্ট খেয়াল করে দেখো যে তিনটা স্তর দেখার কথা, কিন্তু এক একটা পর্বের প্রাণীতে কারো একটা স্তর দেখা যায়, কারো দুইটা স্তর দেখা যায়, কারো তিনটে স্তর দেখা যায়। যাদেরকে একটা স্তর দেখা যায় তাদেরকে তুমি এক ভাগে ভাগ করতে পারো, যাদের দুইটা স্তর এক ভাগে ভাগ করতে পারো, যাদের তিনটে স্তর তাদেরকে আলাদাভাবে ভাগ করতে পারো। তো এখন মজার বিষয় হচ্ছে এই তিনটা স্তর থাকা উচিত। যদি কারো ক্ষেত্রে এই তিনটে স্তর না থাকে, যেমন যারা দ্বিস্তরী প্রাণী তাদের ক্ষেত্রে এই যে আমাদের মেসোডার্মটা কি বলতো থাকে না। কি করে থাকে না? মেসোডার্মটা থাকে না। তাহলে আমি একটু যদি চিত্রের দিকে খেয়াল করি, চিত্রের দিকে খেয়াল করলে দেখো এটা হচ্ছে আমাদের একটোডার্ম।
এটা হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের মেসোডার্ম, সরি এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রোডার্ম, মেসোডার্ম সরি এটা হচ্ছে আমাদের মেসোডার্ম। অ্যান্ড্রোডার্মটা কোনটা? এটা হচ্ছে অ্যান্ড্রোডার্ম। ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে একটু খেয়াল করো, আর একটু যদি আমি একটু ভালো করে চিত্র সহকারে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। চিত্রটা একটু ভালো করে যদি তোমাদেরকে দেখাইতে পারি তাহলে খুব সুন্দরভাবে বোঝার এখানে বিষয় আছে। তাহলে আমরা বলতেছি কি এটা হচ্ছে এক্টোডার্ম, এটা হচ্ছে আমাদের মেসোডার্ম, আর এই যে একেবারে ভিতরটা হচ্ছে অ্যান্ড্রোডার্ম। বুঝছো? কিন্তু যাদের ক্ষেত্রে এই মেসোডার্মটা নাই তাদের ক্ষেত্রে দেখো এই যে মেসোডার্ম নাই, দেখছো এই যে মেসোডার্ম নাই, এখানে মেসোডার্ম থাকার কথা, মেসোডার্মের পরিবর্তে কি আছে? ফাঁকা একটা জায়গা আছে যেটাকে আমরা কি বলতেছি? মেসোগিলিয়া। এই মেসোগিলিয়াটা কি? মেসোগিলিয়াটা হচ্ছে একটা অকোষীয় জেলিন ন্যায় পদার্থ। অকোষীয় কি পদার্থ? জেলিন ন্যায় পদার্থ। প্রশ্ন তাহলে একদম ঝাপঝাপসা, একদম একেবারে একেবারে কি ওপেন ক্লিয়ার। ঠিক আছে, ওপেন ক্লিয়ার কি? যাদের ক্ষেত্রে মেসোডার্ম নাই তাদের ক্ষেত্রে কি থাকবে? অবশ্যই মেসোগিলিয়া থাকবে। যেহেতু মেসোডার্ম নাই, মেসোডার্ম থাকলে 3টা স্তর হইতো, তাদের মেসোডার্ম নাই তাহলে তারা কত স্তরই হবে? ডি স্তরই হবে, স্বাভাবিক কথা। বুঝাইতে পারছি? ডান। এবার আসো, তাহলে আমরা এরপরে আবার দেখি এর উপরে কি করতেছে। আমরা দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীকে ভাগ করতেছি, ভালো কথা। দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে কি থাকবে? একটোডার্ম, এন্ডোডার্ম থাকবে। ত্রিস্তরীতে বিশেষ করে কোনটা থাকবে? মেসোডার্মটা থাকবে। তাহলে কি? তারা ত্রিস্তরী প্রাণী। অকোষীয় মেসোগিলিয়া কি? জেলিন ন্যায় একটা পদার্থ, আমরা একটু আগেই পড়েছি। মেসোগিলিয়া কি? মেসোগিলিয়া হচ্ছে একটা জেলিন ন্যায় পদার্থ। জেলিন ন্যায় পদার্থ, কিন্তু সেটা কি? অকোষীয় হইতে হবে, অবশ্যই অকোষীয় হইতে হবে। ঠিক আছে, তাহলে যারা দ্বিস্তরী প্রাণী তাদের ক্ষেত্রে থাকবে। ত্রিস্তরীর ক্ষেত্রে মেসোগিলিয়াটা কি হয়ে যাবে? মেসোডার্ম হয়ে যাবে। ভ্রূণ স্তরের পরিণতি কোষগুলো টিস্যু এবং অঙ্গমাত্রার হবে। কারণ তোমরা জানো দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে সাধারণত কোষ টিস্যু হয়, সেটা মাঝে মধ্যে কি হতে পারে? টিস্যু অঙ্গতে যেতে পারে। বাট ত্রিস্তরী যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কোষগুলো বিভিন্ন টিস্যু, অঙ্গ এবং দিন শেষে কিসে পরিণত হয়? অঙ্গতন্ত্রতে পরিণত হয়, স্বাভাবিক কথা। নেমোটোসিস্ট জানো দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে কি থাকে? নেমোটোসিস্ট বিদ্যমান। এই নেমাটোসিস্ট হচ্ছে তাদের দ্বিস্তরী প্রাণীতে দংশন অঙ্গাণু হিসেবে কাজ করে। কি থাকে? দংশন অঙ্গাণু হিসেবে কাজ করতে থাকে তারা। ঠিক আছে, ত্রিস্তরীর ক্ষেত্রে এটা অনুপস্থিত। পলিপ এবং মেডুসা দশা উভয় দশাই দ্বিস্তরীদের ক্ষেত্রে থাকে, এদের ক্ষেত্রে থাকে না। পলিপ কি? পলিপ কি? মেডুসা কি? অনেকেই মনে করতে পারো পলিপ হচ্ছে অযৌন জনন সাহায্য করে, অযৌন জননে সাহায্য করে। মেডুসা হচ্ছে যৌন জননে সাহায্য করে। মেডুসা হচ্ছে মুক্ত, মেডুসা হচ্ছে মুক্ত অবস্থায় থাকে। পলিপ হচ্ছে কি অবস্থায় থাকে? মানে তোমাকে বদ্ধ অবস্থায় থাকে। ঠিক আছে, অর্থাৎ স্থবির, বদ্ধ না ঠিক, স্থবির মানে স্থির অবস্থায় থাকে। দেহগহ্বরের ক্ষেত্রে দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে দেহগহ্বরটার নাম হচ্ছে স্লেন্ট্রন, যেটাকে আমরা আরেকটু ভাবে বলতে পারি গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাপাসিটি হিসেবে বলতে পারি। আর এদের ক্ষেত্রে কি থাকে? সিলোম হিসেবে কাজ করে। ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে দেহগহ্বর কোনটা হিসেবে কাজ করবে? সিলোম হিসেবে কাজ করবে। আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত টপিকটা। এই পর্যন্ত টপিকটা কি করতে পেরেছো? সুন্দরভাবে বুঝতে তোমরা পেরেছো। ওকে, এবার আসো, এবার আমরা 15 নম্বর স্লাইডে চলে যাই। 15 নম্বর স্লাইডে এর উপরেই কিছু প্রশ্ন দিচ্ছে। নিচের কোন প্রাণীটি ত্রিস্তরী? কি বলছে? ত্রিস্তরী। ঠিক আছে, ত্রিস্তরী কোনটা? আমরা বলেছি যে এক স্তরী, দুই স্তরী, ত্রিস্তরী। এটাকেও যদি আমি একটু তোমাদের সহজ উপায় শিখিয়ে দিই, মনে রাখবা পরিফেরা, পরিফেরা অর্থাৎ 1 নম্বর পর্ব, এরা সাধারণত এক স্তরে। ঠিক আছে, যদি বলে নিডারিয়া, এটা 2 নম্বর পর্ব, এটা হচ্ছে দ্বিস্তরী। এবং প্লাটিহেলমিনথিস, কোনটা বলো তো? প্লাটিহেলমিনথিস, এরা হচ্ছে 3 নম্বর পর্ব এবং এরা হচ্ছে কি? ত্রিস্তরী। তাহলে অনেকের মনে প্রশ্ন, ভাইয়া তাহলে 4 থেকে 9 কি? মনে রাখো শুধু 3 না, 3 প্লাস 4 থেকে 9 এই পর্বগুলো হচ্ছে ত্রিস্তরী। শেষ। তাহলে ত্রিস্তরী কোনটা? আমরা জানি যে প্লাটিহেলমিনথিস থেকে শেষ পর্যন্ত। আমরা একটু এবার একটু ভাবনার ট্রাই করি। অ্যামিবা, এরা একস্তরী প্রাণী, তোমরা জানোই অ্যামিবার একটা কোষ থাকে। কেঁচো, এটা পরে আসতেছে। হাইডা কি? এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, নিডারিয়া অর্থাৎ 2 নম্বর পর্বের প্রাণী, তাহলে এটা কি? নিডারিয়া। ম্যালেরিয়ার জীবাণু, এটাও কি? এটা হচ্ছে একস্তরী প্রাণী।
একমাত্র ব্যতিক্রম কোনটা? কেঁচো। কেঁচোর বৈজ্ঞানিক নাম হচ্ছে মেটাফায়ার। কেঁচোর বৈজ্ঞানিক নাম হচ্ছে মেটাফায়ার। এই মেটাফায়ার পর্বের প্রাণীগুলো, মেটাফায়ার হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। এটা কত নম্বর পর্বের প্রাণী? অ্যানিলিডা পর্বের প্রাণী। তাই এটাকে আমরা কি বলতেছি? 30 পর্বের প্রাণী বলতেছি। একটা প্রশ্ন সলভ করতে গিয়ে কতগুলো তথ্য তোমাদেরকে দিচ্ছে, এবার ভাবো তাহলে তোমাদের কেন আটকাবে বলো তো? কোনোভাবে আটকানোর কোনো চান্স আমাদের নাই। নিচের কোন প্রাণীটি 30 দেখো, কেঁচো। এবার আসো, আমরা প্রতিসম্যতা বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট, প্রতিসম্যতায় আমরা চলে যাচ্ছি। আমরা কিন্তু সিলোম জিনিসটা পড়ে ফেলেছি, এবার যাচ্ছি কোথায়? প্রতিসম্যতা। ঠিক আছে, কোথায় চলে যাচ্ছি? প্রতিসম্যতায় আমরা চলে যাচ্ছি। এই প্রতিসম্যতার উপর ডিপেন্ড করে আমরা এখন কি করব বলো তো? পড়ালেখা শুরু করব। প্রতিসম্যতা কি? মনে রাখবা, কোনো একটা বস্তুকে তুমি ভাগ করতে যাচ্ছ বা কোনো একটা প্রাণীকে ভাগ করতে চাচ্ছ, যেহেতু বস্তু নিয়ে আলোচনা করবো না আমরা, যেহেতু প্রাণী বিজ্ঞান পড়ছি, কোনো একটা প্রাণীকে তুমি ভাগ করতে চাচ্ছ, তুমি চাইলে ভাগ করতে পারবে না। যেমন তুমি আমাকে অনেকভাবে কাটতে পারো, অনেকভাবে কেটে ফেলতে পারো, তাহলে কিন্তু সমান ভাগ হবে না। তোমাকে এমন একটা জিনিস খুঁজে বের করতে হবে যে জিনিসটাকে তুমি ডিপেন্ড করে ভাগ করলে কি করতে পারবা? সমান ভাগে ভাগ করতে পারবা। সেটা হচ্ছে প্রতিসমতা। প্রতিসমতাকে কেন্দ্রীয় অক্ষ বরাবর কোনো একটা জিনিসকে কেন্দ্রীয় অক্ষ বরাবর সমান ভাগে ভাগ করতে পারলে, কেন্দ্রীয় অক্ষ বরাবর যখন তুমি সমান ভাগে ভাগ করতে পারবা, সমান ভাগে ভাগ করতে পারলে, সমান ভাগে ভাগ করতে পারলে তখন সেটাকে আমরা কি বলবো? প্রতিসাম্য বলবো। ঠিক আছে, সেটাকে কি বলবো? প্রতিসাম্য। যেমন গোলীয় প্রতিসাম্য, এটার উপর ডিপেন্ড, প্রতিসাম্যতাকে এটার উপর ডিপেন্ড করে অনেক ভাগে ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য কি? কোনো একটা গোলাকার বস্তুকে তুমি যখন সমান ভাগে ভাগ করবা সেটাকে তুমি কি বলবা? গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্যটাকে তুমি কি বলতেছো? ভলবক্স, রেডিয়াল এরিয়া, আর এটা কি? হ্যালিওজোয়া। তিনটাই মুখস্থ করতে হবে, তিনটাই মুখস্থ করতে হবে। গোলীয় প্রতিসাম্যের উদাহরণ তিনটাই মুখস্থ করতে হবে। তাহলে গোলীয় প্রতিসাম্যকে গোলাকার বস্তুকে সমান ভাগে ভাগ করতেছো। অরীয় প্রতিসাম্য, কোনো একটা প্রতিসাম্যকে যখন বহু ভাগে ভাগ করবা, বহুতলে, বহু ভাগে বা বহুতলে কেন্দ্রীয় অক্ষ বরাবর কি করতেছো? বহু ভাগে ভাগ করতেছো, তখন সেটাকে বলতেছো অরীয় প্রতিসাম্য। সেটার ক্ষেত্রে তুমি কি করতেছো? এটার উদাহরণ জানছো যে কি? হাইড্রা, জেলিফিশ, সিয়ানিমন। এটার মধ্যে তোমার অবশ্যই হাইডার বৈজ্ঞানিক নাম জানতে হবে, জেলিফিশের বৈজ্ঞানিক নাম জানতে হবে। যেমন হাইডার ক্ষেত্রে হাইডা, যেমন হাইডা ভুলগারিস হইতে পারে, যাক হাইডা হিসেবে আপাতত ভাবো। জেলিফিশের ক্ষেত্রে মনে রাখবা কি? জেলিফিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরিলিয়া অরিটা। অরিলিয়া কি? অরিটা। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো দ্বিঅরীয় প্রতিসম। দ্বিঅরীয় প্রতিসম কি? যে প্রতিসমটাকে তুমি কি সমান 4 ভাগে ভাগ করতে পারো, সমান 4 ভাগে ভাগ করতে পারবা, সেটাকে তোমরা কি বলতে পারো? দ্বিঅরীয় প্রতিসম। ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে টিনোফোরা আর হচ্ছে কৈলোপ্লানা। টিনোফোরা এটা কি? কৈলোপ্লানা। এখন তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এগুলোর কিন্তু একটু বৈজ্ঞানিক নামও তোমাদের জানা প্রয়োজন। সরি, বৈজ্ঞানিক নাম না, একটু ইংরেজি নাম। অরীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম। ঠিক আছে, এটার একটু বৈজ্ঞানিক তোমার কি করতে হবে? ইংরেজি নামও তোমাদের জেনে রাখা প্রয়োজন। ঠিক আছে, এর পাশাপাশি আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে প্রতিসাম্যটার বিপরীত হচ্ছে অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য কি? যখন সমান ভাগে তুমি কি করতে পারবে না? ভাগ করতে পারবে না, তখন সেটাকে কি বলবা? অপ্রতিসাম্য বলবা। যেমন অপ্রতিসাম্যর উদাহরণ কি? অপ্রতিসাম্যতার উদাহরণ হচ্ছে, যেমন মনে রাখো, পরিফেরা পর্বের প্রাণীগুলো, পরিফেরা পর্বের প্রাণীগুলো কিন্তু অপ্রতিসাম্য হয়। আর একটা আছে, সেটা হচ্ছে প্লাগুলোবচ্ছা, অর্থাৎ আপেল শামুক। এই আপেল শামুকটাকেও কি করা যায় না? সমান ভাগে ভাগ করা যায় না, প্লাগুলোবচ্ছা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলতেছি? অপ্রতিসাম্য বলতেছি। চিত্র একটু খেয়াল করো, যেমন ড্রসোফিলা মাছি, এটাও কিন্তু কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য কি? অর্থাৎ বহু ভাগে ভাগ করে, যেমন ইস্টার মাছ বহু ভাগে ভাগ করতে পারতেছি, সেটাকে আমরা কি বলতেছি? বহু প্রতিসাম্য। তাহলে এটা কল্পনা করলে আমরা কি বলতেছি? অরীয় প্রতিসাম্য। যেমন পদ্ম ফুল, এটা কিন্তু ইস্টার মাছ হিসেবে আবার ভাইবো না। ইস্টার মাছ আমিও প্রথমে ভাবছি, এটাও ভাবতে পারো, বাট বহু প্রতিসাম্যের ক্ষেত্রে কি? পদ্ম ফুল। আবার কি? তারা মাছও অবশ্যই হবে বহু প্রতিসাম্য। কারণ কি? তারা মাছ কিন্তু অবশ্যই বহু প্রতিসাম্য না বলে ওটাকে আলাদাভাবে আমরা বলি সমান 5 ভাগে ভাগ করা যায়। তাই তারা মাছের ক্ষেত্রে আমরা সেটাকে কি বলি? পঞ্চ অরীয় প্রতিসাম্য বলি। কি বলি বলো তো? পঞ্চ অরীয় প্রতিসাম্য বলি। কক্কাস ব্যাকটেরিয়া, এটা কি? একটা গলীয় প্রতিসাম্য। কক্কাস ব্যাকটেরিয়া, স্টাফাইলোকক্কাস, নাম শুনছো আশা করি। আচ্ছা, প্রতিসমতার পর্ব আমাদের এটা ছিল। প্রতিসমতার এই পর্বটা যদি তুমি সমানভাবে সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কনসেন্ট্রেট রাখতে পারো, তাহলে আই থিঙ্ক এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের বাঁধবে না। চলো আমরা নেক্সট স্লাইডে যাই।
নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে দেখো প্রতিসাম্যতার আরেকটি উদাহরণ দিচ্ছে, যেমন দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আমি একটু আগেই বলেছিলাম, এগুলো স্লাইডে দিচ্ছে, আমি খেয়াল করিনি, এগুলো আমি নিজেই বলে দিচ্ছি। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কারা? যারা সমান দুই ভাগে ভাগ করতে পারবো, যাদেরকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলবো। যেমন প্রজাপতি, ব্যাঙ, মানুষ। অপ্রতিসাম্য কারা? যেমন স্পঞ্জ, আপেল, শামুক বলেছিলাম আমি। আই থিঙ্ক বুঝতে পেরেছো। দেখেছো, অ্যাসিমেট্রি মানে কি? অপ্রতিসাম্য। অ্যাসিমেট্রি মানে কি? অপ্রতিসাম্য। রেডিয়াল সিমেট্রি মানে কি? সমান অনেকগুলো ভাগে ভাগ করতে পারতেছো, ঠিক আছে। দ্বিপার্শ্বীয় বিলেটারাল সিমেট্রি, ঠিক আছে, বিলেটারাল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি মানে মূলত অরীয় প্রতিসম, আর এটা মানে মূলত দ্বিপার্শ্বীয় প্রতিসম। বলেছিলাম ইংরেজি পড়া লাগবে, সেই ইংরেজিও তোমাদেরকে আমরা প্রোভাইড করতেছি সর্বোচ্চ সুন্দরভাবে। এরপরে আসো, এরপরে দেখো এটার উপর ডিপেন্ড করে প্রশ্ন দিয়েছে, প্রোটিস্টান জীবের কোন প্রতিসাম্যতা দেখা যায়? প্রোটিস্টান জীব, দেখো গোলীয় প্রতিসাম্য অবশ্যই হবে না, অপ্রতিসাম্য অবশ্যই হবে না, অরীয় হবে না, তাহলে কোনটা হইতে পারে? দেখো এখন কোনটা বলতেছে, প্রোটিস্টান হিসেবে আমরা কি বলতেছি যে ও আচ্ছা, প্রোটিস্টান জীবে কোন প্রতিসাম্যতা দেখা যায়? আমি দেখেছি কোনটি দেখা যায় না। অরীয় প্রতিসাম্য অবশ্যই হবে না, কারণ হাইডা টাইডা কোনো কিছুই নাই, ঠিক আছে। গোলীয়র ক্ষেত্রে হ্যাঁ, ভলবক্সের সাথে প্রোটিস্টান যায়, দ্বিঅরীয় প্রতিসাম্যতার ক্ষেত্রেও যায় না, অপ্রতিসাম্যর ক্ষেত্রেও যায় না, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে প্রতিসাম্যতা সুন্দর করে শেষ করার জন্য আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে, এখানে কি আর কোনো উদাহরণ দিব না? এটাই পড়ো আপাতত, এগুলোই পড়ো, এগুলো পড়লেই আপাতত এনাফ। এবার আসো, প্রতিষ্ঠান জীবের কাহিনী গেল। কোনটি অরীয় প্রতিসাম্য প্রাণী? অরীয় প্রতিসাম্য প্রাণী। অরীয়র ক্ষেত্রে কি বলেছিলাম? অসংখ্য ভাগে ভাগ করতে পারো। ইলিশ মাছকে অসংখ্য ভাগে ভাগ করতে পারো না? পারো না, সমান ভাগে ভাগ হয়ে যাবে। তারা মাছকে কি অসংখ্য ভাগে ভাগ করতে পারো না? এটা পঞ্চরীয় প্রতিসাম্য দেখিয়েছিলাম যে 5টা সমান ভাগে ভাগ করতে পারো, তাহলে হবে না। অ্যামিবাকে, এটা কি এককোষী, ঠিক আছে, ওটা তো নাই। হাইডার ক্ষেত্রে কি? হাইডাকে বহুতলে ভাগ করা যায়। হাইডার প্রত্যেকটা কোষিকাকে ডিপেন্ড করে এক একটা সমান ভাগে ভাগ করা যায় হাইডাকে, তাই এটাকে আমরা বলতেছি অরীয় প্রতিসাম্য। দেখো কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা? অবশ্যই অরীয়, ঠিক আছে। এবার আসো, অরীয় প্রতিসাম্য দেখা যায় কোন পর্বের প্রাণীতে? আবার দিয়েছে অরীয় প্রতিসাম্য মানে কি? বহুতলে ভাগ করতে পারবো। অরীয় নাম শুনলেই বায়োলজিতে মনে রাখবো বহুতল। হোমোসেপিয়েন্স হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। মানুষ কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ভলবক্স কি? গোলীয় প্রতিসাম্য। পিলাগ্লোবোসা কি? অপ্রতিসাম্য। অরেলিয়া অরিটা জেলিফিশ বলেছিলাম। মনে রাখবা নিডারিয়া পর্বের প্রাণীগুলো সাধারণত কি? অরীয় প্রতিসাম্য দেখা যায়। তাহলে অ্যান্সার হবে কোনটা আমাদের? অরেলিয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো প্রশ্ন অ্যানালাইসিস করতে গেলে আমরা কি পাচ্ছি? প্রশ্ন অ্যানালাইসিস করতে গেলে আমরা ঘুরে ফিরে একটা জিনিসই পাচ্ছি, দেখো যে কার কয়টা স্তর আছে, তারপর হচ্ছে আচ্ছা, মানে আরো একটু ক্লিয়ারলি বলতে গেলে 3 ধরনের আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। একটা প্রশ্ন কি, যে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়, এটা পর্বের নাম উল্লেখ করে দিচ্ছে, ঠিক আছে, পরিফেরা, নিউক্লিয়ার, প্লাটিহেল মেথিস। অথবা দিচ্ছে অরীয় প্রতিসাম্যতা দেখা যায় কোন পর্বের প্রাণীতে, তখন কি দিচ্ছে? বৈজ্ঞানিক নাম। সো তোমাদেরকে অবশ্যই পর্বের নামও মুখস্থ রাখতে হবে, এবং পর্বের নাম অনুসারে ওই পর্বের প্রাণীর উদাহরণ বৈজ্ঞানিক নামেও মুখস্থ করতে হবে। এটা কিন্তু একটু মাথায় থাকে, যাতে বৈজ্ঞানিক নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে সিলোম। এর আগে আমি কিন্তু অলরেডি বলেছি। সেই সিলোম নিয়ে ব্যাখ্যা করতে গেলে দেখো, আমি একটু যদি বলি, সেটা হচ্ছে ক্লিয়ারলি যদি ধারণা নিতে চাও সিলোম সম্পর্কে, সেটা হচ্ছে এই চিত্রের মাধ্যমে তুমি বুঝতে পারো, বাট আমি একটু সিম্পলি বলি। ধরে নাও এটা হচ্ছে আমাদের অ্যাক্টোডার্ম, একটু আগেই পড়িয়েছি কিন্তু এটা, হ্যাঁ অ্যাক্টোডার্ম আমাদের হচ্ছে একেবারে মাঝখানে। আচ্ছা, আরো একটু ক্লিয়ার করে বলতে গেলে আমাদের হচ্ছে এটা হচ্ছে মেসোডার্ম, এটা হচ্ছে মেসোডার্ম, অ্যান্ড দেন এখানে যদি আরেকটা থাকে সেটা হচ্ছে অ্যান্ডোডার্ম। এখন এর পরে যে কাহিনীটা আসতেছে, স্তরের সাথে সিলোমের কোথায় আমার পড়ালেখা? হ্যাঁ, পড়ালেখাটা হচ্ছে মেসোডার্মের পাশে, এই মেসোডার্মের পাশে আমাদের থাকে হচ্ছে পৌষ্টিক নালী। কি থাকে বলতো? পৌষ্টিক নালী। এই পৌষ্টিক নালীটা, এই পৌষ্টিক নালীটা যখন, এই পৌষ্টিক নালীটা যখন পেরিটোনিয়াম নামক একটা পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকে, কি অবস্থায় বলতো? পেরিটোনিয়াম নামক একটা পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? সিলোম বলবো। কি বলতো? সিলোম বলবো।
ওকে, অর্থাৎ অ্যাক্টোডার্ম এন্ডোডার্মের মাঝখানে মেসোডার্ম, তার পাশে যে পুষ্টিক নালীটা, এটা যখন পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? সিলম বলবো। এখন সিলমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা সুডোসিলোমেট, আর একটা কি বলতো? ইউসিলোমেট। ওকে, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। অ্যাসিলোমেট মানে কি? যে সিলমটা হচ্ছে অপ্রকৃত সিলম, যেটাকে আমরা কি বলি? অপ্রকৃত সিলম, বা যেটাকে আমরা বলতে পারি সিলম নাই। এক কথায় কি বলতে পারি? সিলম নাই। ঠিক আছে, তাদেরকে আমরা বলি অ্যাসিলোমেট। সুডো, সুডো মানে হচ্ছে গ্রিক সুডো শব্দ অর্থ হচ্ছে সুপ্ত। সুপ্ত, আর একটু খাঁটি বাংলায় বলতে গেলে বলতে পারি আমরা লুকায়িত। কি বলতো? কি বলতে পারি? লুকায়িত, সুপ্ত বা লুকায়িত। ঠিক আছে, লুকায়িত ছিলাম। আর ইউ মানে হচ্ছে, তোমরা জানো বায়োলজিতে যেখানেই ইউ কথা পাবা মনে রাখবে ইউ মানে হচ্ছে প্রকৃত, অর্থাৎ প্রকৃত ছিলাম। তাহলে আমরা সিলম কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট আর ইউসিলোমেট। এখন অ্যাসিলোমেট বা অপ্রকৃত সিলম বা সিলম নাই কাদের কাদের? বিশেষ করে মনে রাখতে হবে পরিফেরা, নিডারিয়া এবং কাদের বলতো? এবং প্ল্যাটিহেলমিনথেস, এদের মনে রাখতে হবে। টিনোফোরা তো মনে রাখবে, বাট এই তিনটা তোমাকে মনে রাখতেই হবে। ওকে, সুডোসিলোমেট কারা? যারা নেমাটোডা বা নেমাথেলমিনথেস, এদের ক্ষেত্রে কি বলা যায়? লুকায়িত সিলম পাওয়া যায়, বা সুপ্ত বা লুকায়িত সিলম বা সুডোসিলোমেট পাওয়া যায়। পাশাপাশি রোটিফেরাটা মনে রাখতে পারো, না মনে রাখলেও আমার কোনো সে নাই, বাট নেমাটোডা মনে রাখতে হবে। ইউসিলোমেট কি? মলাস্কা থেকে কর্ডাটা। তাহলে হিসাব করে দেখো, হিসাব করে দেখো অ্যাসিলোমেট কারা? 1 থেকে 3 নম্বর পর্ব হচ্ছে অ্যাসিলোমেট। 4 নম্বর পর্ব অর্থাৎ সুডোসিলোমেট কি? লুকায়িত সিলম কত নম্বর পর্ব? 4 নম্বর। আর 5 থেকে 9 নম্বর পর্ব হচ্ছে 9 নম্বর পর্ব হচ্ছে ইউসিলোমেট। শেষ। সিম্পলি সিম্পলি একেবারে সিম্পল ভাবে একদম আমি দেখো কি কি বলতে বলতে পারি, আমরা ইজিলি সুন্দরভাবে সিলমটা শেষ করতে পারি। আমরা ইজিলি কি করতে পারি? সিলমটা এইভাবে শেষ করে ফেলতে পারি। এরপরে যে টপিকটা আসে, এটার পরে মনে হয় খুব সম্ভবত প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্নটা একটু সলভ করার ট্রাই করি। সুডোসিলোমেট আমরা বলেছি, সুডো মানে কি? সুপ্ত বা লুকায়িত। খাঁটি বাংলাতেই চলে যাই, লুকায়িত ছিলাম। লুকায়িত ছিলাম কাদের? একটা পর্বের ক্ষেত্রে আছে, সেটা হচ্ছে নেমাটোডা বা নেমাথেলমিনথেস। নেমাটোডা বাকি কখনো কখনো নেমাথেলমিনথেসও থাকতে পারে, কখনো কখনো কি থাকতে পারে? নেমাথেলমিনথেসও কিন্তু থাকতে পারে। প্ল্যাটিহেলমিনথেস কেমন ছিল? প্ল্যাটিহেলমিনথেস ছিল অ্যাসিলোমেট। প্ল্যাটিহেলমিনথেস কেমন ছিল? অ্যাসিলোমেট ছিল। ঠিক আছে, অ্যাসিলোমেট ছিল। ওকে, ডান। এবার আসো অ্যানিলিডা। অ্যানিলিডার ক্ষেত্রে আমরা বলি এটাও কিন্তু 4 থেকে 9। অ্যানিলিডা কত? 4 থেকে 9। 4 থেকে 9 কি? 4 থেকে 9 কিন্তু ইউসিলোমেট। 4 থেকে 9 কি? ইউসিলোমেট। প্ল্যাটিহেলমিনথেস কি 1 থেকে 3 এর মধ্যে পড়ছে, তার মানে এটা কি? অ্যাসিলোমেট। এইভাবে একটু প্রশ্ন সলভ করার ট্রাই করতে হবে আমাদের। এরপর চলে যাই আমরা, দেখো আমাদের বলছে নিচের কোন পর্বের প্রাণী ইউসিলোমেট নয়? ইউসিলোমেট নয় তার মানে কি? ইউসিলোমেট নয়, হয় তারা অ্যাসিলোমেট হবে না সুডোসিলোমেট হবে। তাহলে 1 থেকে 3 অথবা 4 নম্বর পর্ব খুঁজে বের করতে হবে। অ্যানালিডা কত নম্বর পর্ব? 6। আর্থ্রোপোডা কত? 7। মলাস্কা কত? 5। নেমাটোডা কত? 4। তাহলে 1 থেকে 4 আমার কি ছিল? অ্যাসিলোমেট না সুডোসিলোমেট? তাহলে অবশ্যই অ্যান্সার হবে কোনটা? নেমাটোডা। ডান। এবার আসো, এবার আসো আমরা দেখি কোনটি সিলোমযুক্ত প্রাণী নয়। তাহলে আমি বলেছি যে কোনো জিনিস থেকে দুই ধরনের প্রশ্ন হতে পারে, হয় নিচের কোনটি পর্ব নয়, অথবা নিচের কোন প্রাণীটি। প্রাণী বললে তখন বৈজ্ঞানিক নামে চলে যাবে, অথবা এমন বাংলায় দিবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে বৈজ্ঞানিক নামে থাকার সম্ভাবনা বেশি। নিচের কোনটি সিলোমযুক্ত প্রাণী? সিলোমযুক্ত প্রাণী মানে কি? আসল সিলোম আমরা ধরে নিলাম, ওটা আমরা ধরে নিব কত? 4 থেকে 9 খুঁজে বের করার ট্রাই করব। কৃমি, অর্থাৎ কৃমি 3 নম্বরেও কৃমি আছে, যেমন ফ্যাসকিউলা হেপাটিকা, ট্যানিয়া সোলিয়াম, এগুলো হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। লোলো ও বা লোয়া লোয়া যেটাই বলো না কেন, অস্ট্রেলিয়া ব্যাংক্রপ্টি, অ্যাসকারিস লম্ব্রিকয়েডস, এগুলো হচ্ছে তোমার 4 নম্বর পর্বের প্রাণী, অর্থাৎ নেমাটোডা। তাহলে কৃমি হলে 3 এবং অথবা কত হবে? 4 হবে। কেঁচো, কেঁচো কত নম্বর? কেঁচো হচ্ছে অ্যানালিডা অর্থাৎ 6 নম্বর। শামুক কত নম্বর? মলাস্কা বা শামুক, এটা হচ্ছে 5 নম্বর। চিংড়ি কত নম্বর? 7 নম্বর। এখন বলেছে, ও দেখো এখানে বলছে নিচের কোনটি সিলোমযুক্ত প্রাণী নয়। দেখো 6 থেকে 6, 5, 7 এগুলো অর্থাৎ 4 থেকে 9 এর মধ্যে পড়ে। এরা সবই কি? আসল সিলোম যুক্ত। বলেছে 9 কোনটি? 9 হলে কোনটি? অ্যাসিলোমেট, তাহলে অর্থাৎ কৃমি। তাহলে আমরা ধরে নিলাম 3 অথবা 4 যে কোনো একটি, হয় সুডোসিলোমেট না অ্যাসিলোমেট। ওকে, ডান। এরপরে চলে যাই 31 নম্বরে, সরি 31 নম্বর অ্যান্সার। কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট? এবার এসছে অ্যাসিলোমেট মানে কি? যারা সিলোমযুক্ত নয়। 1 থেকে 3, 1 থেকে 3 এটা যদি ব্যাখ্যা করতে হয় তাহলে দেখো আমার জানি প্ল্যাটিহেলমিনথেস কত? 1 থেকে 3। শেষ। এবার আসো 34 নম্বর, বলতেছে বৃত্তি বা খণ্ডকায়ন এটার উপর ডিপেন্ড করে কোন ধরনের সিলোম কেমন সেটা নিয়ে একটু ব্যাখ্যা করছে।
ভিত্তি, ভিত্তির উপর ডিপেন্ড করে আমরা আবার বলতেছি খণ্ডকায়নের উপর ডিপেন্ড করে আমরা প্রাণীকে ভাগ করতে পারি। খণ্ডকায়নের উপর ডিপেন্ড করে একটা প্রাণীকে কত ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। সমখণ্ডকায়ন মানে কি একদম সমান ভাগে ভাগ করতে পারো। কেঁচো, এই একটা কেঁচো, এই কেঁচোকে তুমি প্রত্যেকটা সমান ভাগে ভাগ করতে পারবা। এটা মিনিমাম 123 ভাগে ভাগ করা যায় একটা কেঁচোর দেহকে। শুনে অবাক লাগলো, এটা বাস্তব কথা। অসমখণ্ডকায়ন মানে কি যেটাকে সমান ভাগে ভাগ করতে পারবা না, যেমন পতঙ্গ। একটা আর্থ্রোপোডাকে তুমি সমান ভাগে ভাগ করতে পারবে না, এটাই সত্য কথা। খণ্ডকায়ন বিহীন প্রাণী মানে যাদেরকে তুমি খণ্ডকায়ন করতে পারবেই না, হ্যাঁ, যেমন সমুদ্র তারা, ঝিনুক, এইগুলা। ওকে, এবার সংবহনতন্ত্র, এটা আবার মোস্ট একটা ভাইটালি ইম্পর্টেন্ট, মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি যেটা আবার মোস্ট ইম্পর্টেন্ট সেটাকে আমি আবার আমার ভাষায় বলি ভয়াবহ ইম্পর্টেন্ট। ভয়াবহ ইম্পর্টেন্ট কি, কোনটা মুক্ত আর কোনটা বদ্ধ? মুক্ত আর বদ্ধ। তোমরা জানো রক্ত সম্বন্ধনটা দুই ধরনের, একটা মুক্ত আর একটা কি বদ্ধ। বদ্ধ রক্ত সম্বন্ধনটা এতদিন জানতে শুধু মানুষ অর্থাৎ কর্ডাটা, তা বাদেও আরেকটা পর্ব আছে সেটা হচ্ছে অ্যানিলিডা। মুক্ত রক্ত সংবহনতন্ত্র কারা? যেমন আর্থ্রোপোডা এবং মলাস্কা, এর হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্রের প্রাণী। মুক্ত রক্ত সংবহনতন্ত্র কারা? আর্থ্রোপোডা এবং মলাস্কা। গুড। এবার চলো এরপরে চলে যাই আমরা 35-এ। বলছে ভিত্তির উপর ডিপেন্ড করে, কঙ্কালের উপর ডিপেন্ড করে। কঙ্কাল বিহীন যেমন কেঁচুকৃমি, কঙ্কাল যুক্ত কারা? অন্তকঙ্কাল। যেমন অন্তকঙ্কাল যেমন মেরুদণ্ডী, অমেরুদণ্ডী। মেরুদণ্ডী কি? মেরুদণ্ডী যারা তাদের ক্ষেত্রে কি থাকে? অস্থি তরুণাস্থি। অমেরুদণ্ডী কারা? যেমন পরিফেরা, স্পিকুল, এগুলো কি? অমেরুদণ্ডী প্রাণী। একাইনোডার্মাটা হচ্ছে ক্যালকেরিয়াস প্লেট, এটা ইম্পর্টেন্ট, এটা আবার ইম্পর্টেন্ট, 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 ঠিক আছে। বহিকঙ্কাল যেমন কাদের? বহিকঙ্কাল দেখা যায় আমাদের অনেকের ক্ষেত্রে, যেমন আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার ক্ষেত্রে কি দেখা যায়? কাইটিনাস প্লেট দেখা যায়। মলাস্কার ক্ষেত্রে, মলাস্কার ক্ষেত্রে কি দেখা যায়? ক্যালকেরিয়াস খোলক দেখা যায়। মেরুদণ্ডীর ক্ষেত্রে কি দেখা যায়? শিং, পালক, আইস, এগুলোর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এই ধরনের বহিকঙ্কাল দেখা যাচ্ছে, ঠিক আছে। অন্তকঙ্কাল এবং বহিকঙ্কাল। এরপরে আসো ভিত্তি নটোকার্ড। নটোকার্ড, এটা রেফ হবে না, নটোকার্ড। নটোকার্ড কাদের ক্ষেত্রে দেখা যায়? দেখো নটোকার্ড এবং নটোকার্ডের উপর ডিপেন্ড করে নন কর্ডেট এবং কর্ডেট। কারণ যারা হচ্ছে নটোকার্ড থাকবে তারা কর্ডেট, যাদের নটোকার্ড থাকবে না তারা হচ্ছে নন কর্ডেট। এখন এই নন কর্ডেট যারা কারা? যেমন কেঁচো, ঘাসফড়িং, মশা, এগুলো হচ্ছে নন কর্ডেট। কর্ডেট কারা? কারণ ব্যাং, সাপ, মানুষ, এক কথায় কর্ডেট মানে কর্ডেটা পর্বের প্রাণীগুলো। পৌষ্টিক নালী, এটা আবার ইম্পর্টেন্ট, একটু ব্যতিক্রম। কারো ক্ষেত্রে পৌষ্টিক নালী দেখা যাচ্ছে ডাইরেক্টলি, আর কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে না, ঠিক আছে। প্যারাজোয়া, এদের ক্ষেত্রে পৌষ্টিক নালী ডাইরেক্টলি দেখতে পারি না। কাদের ক্ষেত্রে? পরিফেরা পর্বের প্রাণীর ক্ষেত্রে, ইম্পর্টেন্ট। অ্যান্টেরোজোয়া, এটা কাদের ক্ষেত্রে? নিডারিয়া এবং কর্ডাটা পর্বের প্রাণীর ক্ষেত্রে কি আছে? অ্যান্টেরোজোয়া। অর্থাৎ নিডারিয়া থেকে পর্বর একদম 2 থেকে 9 নম্বর পর্বের ক্ষেত্রে কি আছে? অ্যান্টেরোজোয়া, মানে তাদের ক্ষেত্রে কি আছে? পৌষ্টিক নালী সাধারণত দেখা যায়, ঠিক আছে। এবার আসো, এবার আমরা চলে যাচ্ছি শ্রেণীবিন্যাসের নীতিতে চলে যাচ্ছি। শ্রেণীবিন্যাসের নীতি কিসে চলে যাচ্ছে বলো তো? তাহলে বলো তো কিসে চলে যাচ্ছে? শ্রেণীবিন্যাসের নীতিতে। শ্রেণীবিন্যাসের নীতিতে কি বলতেছি? যে আমরা জানি শ্রেণীবিন্যাসের নীতির মধ্যে যে কোনো পৃথিবীর পর্বের প্রাণীকে আমরা দ্বিপদ নামকরণ হিসেবে ডাকি, বাট আরো একটা নামকরণ আছে ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণে কি থাকে? জানো, গণ এবং প্রজাতি থাকে। এটা তোমরা বাচ্চাদের পড়ালেখায় সবাই জানো। দ্বিপদ নামকরণে আবর্তক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, এবং তিনি প্রথম অংশে গণ রাখছিলেন এবং দ্বিতীয় অংশে কি রাখছেন? প্রজাতি। নামটি অবশ্যই ল্যাটিন নাম থেকেই এসছে। ছাপা হলে কিসে লিখতে? ইটালিক অক্ষরে। বাচ্চাদের পড়ালেখা। ত্রিপদ নামকরণ কি? পাখি বিজ্ঞানী স্লেজেল এই ত্রিপদ নামকরণ আবিষ্কার করেন, ঠিক আছে। পাখি বিজ্ঞানী কি করছে? স্লেজেল হচ্ছে কি করছে? ত্রিপদ নামকরণ আবিষ্কার করছে। আচ্ছা, এখানে আরো একটু জানি ত্রিপদ নামকরণ আসলে কি, এটাও একটু আমার জানা প্রয়োজন। যখন আমরা জানি গণ এবং কি থাকে? গণ এবং প্রজাতি। গণ এবং কি থাকে? প্রজাতি। এটা হচ্ছে দ্বিপদ নামকরণ। কিন্তু এই গণ প্রজাতির সাথে যখন উপপ্রজাতি যুক্ত হয়, কি যুক্ত হয়? উপপ্রজাতি, তখন এটার নাম হয়ে যায় ত্রিপদ নামকরণ। তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে নীল প্রজাতি। নীল নদের চড়ুই পাখি, এটা ত্রিপদ নামকরণ আছে, এটা একটু পড়তে হবে, ঠিক আছে। ত্রিপদ নামকরণ তাহলে কোন, এটাও পরীক্ষা আসতে পারে, ত্রিপদ নামকরণে কোন জিনিসটি যুক্ত হয়েছে? সেটা হচ্ছে প্রজাতিকে আবার সাব, অর্থাৎ স্পেসিসকে আবার সাব স্পেসিসে ডিভাইডেড করা হয়েছে, তাই এটাকে আমরা কি বলছি? উপপ্রজাতি হিসেবে আখ্যায়িত করছি। এরপরে আসো, শ্রেণীবিন্যাসের মৌলিক এককের নাম কি? মৌলিক এককের নাম তোমরা জানো, ট্যাক্সন। মৌলিক এককের নাম কি? ট্যাক্সন। মানে ট্যাক্সন মানে কি? শ্রেণীবিন্যাস, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু আবার একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটি করতে পারি সেটা আবার দেখো,
আমরা একটু সলভ করতে পারি। আবার প্রশ্ন সলভে চলে যাই আমরা। শ্রেণীবিন্যাসের মৌলিক একক জানি আমরা। জীবের ত্রিপদ নামকরণ কোনটি? জীবের ত্রিপদ নামকরণ করেন কে আর কি? স্লেহেজেল। ক্যারোলাস লিনেস কি করছিল? দ্বিপদ নামকরণ আবিষ্কার করছিল। আচ্ছা, যদি আসি হিকম্যান কি করছিল? হিকম্যান সমস্ত 9টা পর্বের প্রাণীকে আবার বিভিন্ন উপপর্ব পর্ব এইভাবে ভাগ করছে সমস্ত পৃথিবীর প্রাণীকে, ঠিক আছে। আচ্ছা, শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে প্রাণীর জীবন পদ্ধতি প্রধানত কত ভাগে ভাগ করা যায়? সংক্ষেপে ব্যাখ্যা করো। শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে প্রাণীর জীবন পদ্ধতি প্রধানত কত ভাগে ভাগ করা যায়? সংক্ষেপে একটু ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে। এটা যদি তোমাদেরকে একটু ব্যাখ্যা করতে হয়, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 23-24 সেশনে পরীক্ষা এসেছে। শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে প্রাণীর জীবন পদ্ধতি প্রধানত কত ভাগে ভাগ করা যায়। এতক্ষণ আমরা যা যা বিশ্লেষণ করলাম, এটাই ছিল আমাদের টোটাল এই ব্যাখ্যাটা। তোমরা এখন লিখবা, কিছু সিলোম দিয়ে পয়েন্ট লিখতে পারো, কিছু প্রতিসম্মত দিয়ে পয়েন্ট লিখতে পারো, ইজিলি সেভাবে জীবন পদ্ধতি প্রধানত কত ভাগে ভাগ করা যায় এটা তোমরা একটু সুন্দর করে নিজেরা বিশ্লেষণ করে দেখবে। এবার চলে যাচ্ছে আমরা পরিফেরা, মানে যে 9টা পর্ব ছিল, 9টা পর্বের বৈশিষ্ট্যতে চলে যাচ্ছি। 9টা পর্বের বৈশিষ্ট্য কিভাবে পড়বো এবং কতটুকু পড়া প্রয়োজন সেটা এবার দেখো। পরিফেরা হচ্ছে, দেখো পরিফেরা, এই পরিফেরা এটা যদি আমরা একটু এইভাবে লিখতাম তাহলে ওয়ার্ডটা আসতো এইভাবে, দেন আমরা এইভাবে লিখতে পারি। দেখো এখানে পরি অর্থাৎ পোর, পোর শব্দ অর্থ ছিদ্র, ছিদ্র। তাই পরিফেরাকে যে নামে ডাকা হয় সেটাকে ছিদ্রাল প্রাণী নামে আমরা ডেকে থাকি। এছাড়াও 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 পরিফেরাকে আরো গুরুত্বপূর্ণ আরেকটা যে নামে ডাকতেছি সেটা হচ্ছে আমরা স্পঞ্জ নামেও ডেকে থাকি। কি নামে ডেকে থাকি? স্পঞ্জ নামেও আমরা ডেকে থাকি। এটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমরা বলেছিলাম শনাক্তকারী বৈশিষ্ট্য পড়তে হবে। এই হচ্ছে পরিফেরার শনাক্তকারী বৈশিষ্ট্য, যেটা অস্ট্রিয়া। এটা হচ্ছে তাদের ছিদ্রপথ। অস্ট্রিয়া নামক কি থাকে তাদের? অস্ট্রিয়া নামক তাদের থাকবে যে জিনিস সেটা হচ্ছে অস্ট্রিয়া নামক তাদের ছিদ্রপথ থাকবে, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এদের দেহে নালীতন্ত্র বিদ্যমান আমরা জানি। স্পিকুল বা স্পঞ্জিং নামক তাদের এক ধরনের কাঁটা থাকে। স্পিকুল বা স্পঞ্জিং নামক কি থাকে? কাঁটা থাকে। এই যে তাদের স্পিকুল বা স্পঞ্জিং নামক কাঁটা, ঠিক আছে। এই পয়েন্টগুলো কিন্তু দেখতে হবে। আচ্ছা, কোয়ানোসাইট, কোয়ানোসাইট তাদের একটা গহ্বর। কোয়ানোসাইট নাম কি থাকে? তাদের একটা গহ্বর দেখা যায়, মনে রাখা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা অস্কুলাম, অস্কুলাম হচ্ছে তাদের ঢাকনা। বায়োলজিতে সবসময় অস্কুলাম ঢাকনা হিসেবে কাজ করবে, মনে রাখো। এরা কি প্রাণী? নিশ্চল প্রাণী, মানে যেখানে থাকে সেখানেই বসেই থাকে, তাছাড়া তাদের কোনো উপায় থাকে না। ওকে, আচ্ছা, উদাহরণ মৃত মানুষের আঙ্গুল, স্পঞ্জ, শিলাযুক্ত স্পঞ্জ, মটকা স্পঞ্জ, মানে যে কোনো কিছু শেষে স্পঞ্জ কথা পাইলে মনে রাখবা সেটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। বাট আমি একটু উদাহরণ অন্যভাবে শেখাইতে চাই। যেখানে তুমি স্কাইফা, স্কাইফা এবং স্পঞ্জুলিয়া, স্কাইপ এবং কি বলতো? স্পঞ্জিলিয়া, এই দুইটা শব্দ পাবে, তখনই তুমি মনে রাখবে এটা হচ্ছে পরিফেরা পর্বের কি বলতো? এক্সাম্পল। পরিফেরা পর্বের কি বলতো? এক্সাম্পল। শেষ। এবার আসো পরিফেরা পর্বের প্রাণীদের দেহের শীর্ষ প্রান্তে অবস্থিত বড় প্রান্তিক ছিদ্রের নাম কি? বলেছি অস্ট্রিয়া নামক কি থাকে? তাদের ছিদ্রপথ থাকে। অস্ক্লাম নামক একটা ফাঁকা গহ্বর থাকে, অপারকুলাম নামক ঢাকা থাকে, কোয়ানোসাইটও একটা বাইরের গহ্বর থাকে। তাহলে এক কথাই অস্ট্রিয়া নামক কি থাকবে? ছিদ্রপথ থাকবে। শেষ। বড় প্রান্তিক ছিদ্রের নাম কি? না, অস্ক্লাম না, অস্ক্লাম একটা ঢাকনা হিসেবে থাকবে, তোমরা মনে রাখবা অস্ট্রিয়া। পৌষ্টিক নালী অনুপস্থিত কোন পর্বের প্রাণীতে? পৌষ্টিক নালী উপস্থিত কোন পর্বের প্রাণীতে? পৌষ্টিক নালী অনুপস্থিত, নট উপস্থিত, বলছে কি অনুপস্থিত। করডাটাতেও উপস্থিত, মলাস্কাতেও উপস্থিত, নিডারিতেও উপস্থিত, পরিফেরাতে কি? অনুপস্থিত। কারণ খেয়াল করো একটু, আমরা কিন্তু এখানে বলেছিলাম পৌষ্টিক নালী কি? পৌষ্টিক নালী এখানে লেখা ছিল না, বাট মনে রেখো এদের ক্ষেত্রে পৌষ্টিক নালী কি? অনুপস্থিত থাকবে। এবার চলে আসো, আমরা চলে যাচ্ছি কোনটি পরিফেরা পর্বের প্রাণীদের দেহে দেখা যায়? পরিফেরা পর্বের প্রাণীতে তোমরা জানো কোয়ানোসাইট দেখা যায়। ইলাস্টিন পাবা একবারে নেমাটোডা থেকে। কোথায়? নেমাটোডাতে। রেডুলা পাবা মলাস্কা থেকে। কেন? কারণ রেডিলা বা রেতিজিহ্বা পাওয়া যায় মলাস্কাতে। ট্যাগমাটা পাওয়া যায় আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। শেষ। এরপরে আসো কি করতে পারি? আমরা নিডারিয়া পর্বের প্রাণীতে চলে যাই। নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে আমরা বলছি এদেরকে আমরা কি নামে ডাকি? রেইন ফরেস্ট নামে ডাকি, ঠিক আছে। এদের হচ্ছে সমুদ্রের রত্ন ভান্ডার নামেও ডাকা হয়, আবার সমুদ্রের ফুল নামেও ডাকা হয়। আরো তারা ঢেলে লিখে একটু সমুদ্রের ফুল নামেও পরিচিত কারা? এই নিডারিয়া হচ্ছে নিডারিয়া
সমুদ্রের ফুল নামেও পরিচিত। কোষ টিস্যু মাত্রার প্রাণী আমরা অলরেডি পড়েছি এগুলো। অরীয় প্রতিসম তাও জানি। ডিপ্লোব্লাস্টিক মানে কি মনে রাখো, ডিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে দ্বিস্তরী প্রাণী। কি স্তরী প্রাণী? দ্বিস্তরী। অর্থাৎ এদের ক্ষেত্রে শুধু একটোডার্ম আর এন্ডোডার্ম থাকে, মেসোডার্ম থাকে না। মেসোডার্মের পরিবর্তে মেসোগিলা থাকে। শেষ। আচ্ছা, এবার আসো নেমাটোসিস্ট এবং কি থাকবে? নিডোসাইট থাকবে। নেমাটোসিস্ট হচ্ছে এদের দংশন অঙ্গাণু। নেমাটোসিস্ট কি? এদের দংশন অঙ্গাণু হিসেবে কাজ করে, এর আগে আমরা পড়েছি। সিলেন্ট্রন হচ্ছে তাদের পরিপাক সংবহন গহ্বর বা গহ্বর হিসেবে কাজ করে, এটাও মনে রাখো। বাট কিসের গহ্বর? পরিপাক সংবহন গহ্বর হিসেবে কাজ করে। আমরা পড়েছি এর আগে পলিপ কি? পলিপ হচ্ছে স্থবির এবং অযৌন দশা, মেডুস হচ্ছে মুক্ত এবং যৌন দশা, এর আগে আমরা কিন্তু পড়ে ফেলেছিলাম। এর সাথে সাথে যেটা পড়তে হবে হাইডা। জেলিফিশ, বৈজ্ঞানিক নাম মাস্ট, বৈজ্ঞানিক নাম মাস্ট। তারপর সমুদ্রের কলম, ঠিক আছে, মাস্ট। সমুদ্রের পাখা গর্গনিয়া পড়তে হবে। এই কটা আমি যে কয়েকটা দাগিয়ে দিলাম তোমাদেরকে, এই কয়েকটা অবশ্যই পড়তে হবে। পলিপ আর মেডুসা দেখতে হলে তোমাদেরকে এই যে চিত্র হিসেবে দেখানো হইলো, ঠিক আছে। কোন পর্বের প্রাণীতে মেসোগিলা থাকে? নিডারিয়া। এক কথাই শেষ। চলে যাই এরপরে চলে যাই আমরা দ্বিস্তরী প্রাণীর দেহ গহ্বরকে কি বলে? সিলেন্ট্রন বলে। দেহ গহ্বরকে কি বলে? সিলেন্ট্রন বলে। সিলোম কাদের ক্ষেত্রে দেখা যায়? কর্ডাটার ক্ষেত্রে দেখা যায়। কাদের ক্ষেত্রে? কর্ডাটার ক্ষেত্রে। হিমোসিল কাদের ক্ষেত্রে? আর্থ্রোপোডার ক্ষেত্রে। আর্থ্রোপোডার ক্ষেত্রে। মেসোগিলিয়া কাদের ক্ষেত্রে? মেসোগিলিয়ার ক্ষেত্রে, নিডারিয়ার ক্ষেত্রে। বাট নিডারিয়াটা দেহ গহ্বর হিসেবে কাজ করে না, সেটা হচ্ছে মেসোডার্মের পরিবর্তে এখানে অকোষীয় জেলিনাই মেসোগিলিয়া থাকে। তাহলে অ্যান্সার হবে কোনটা? সিলেন্ট্রন। কোন পর্বের প্রাণীদেরকে সামুদ্রিক ফুল বলা হয়? নিডারিয়াকে বলা হয়, ঠিক আছে। এবার আসো প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস, এই প্লাটিহেলমিনথিস মানে কি? চ্যাপ্টা কৃমি। প্লাটিহেলমিনথিস কেমন বলতো? চ্যাপ্টা কৃমি। আমি যদি একটু দেখাই, প্লাটিহেলমিনথিস, ঠিক আছে, প্লাটিহেলমিনথিস। প্লেট মানে কি? চ্যাপ্টা। প্লেট মানে কি বলতো? চ্যাপ্টা। হেলমিনথিস মানে কি? হেলমিনথিস মানে কৃমি, চ্যাপ্টা কৃমি। এদেরকে চ্যাপ্টা কৃমি বলতেছে, ঠিক আছে। ভালো কথা। চ্যাপ্টা কৃমি বললে ওরা হচ্ছে কি প্রতিসম বলতো? দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে। আচ্ছা, বলেছিলাম দ্বিপার্শ্বীয় প্রতিসম একেবারে হিসাব করতে গেলে 3 থেকে 9 নম্বর সবই দ্বিপার্শ্বীয় প্রতিসম। টিস্যু অঙ্গমাত্রার প্রাণী, ভালো কথা। 30 তারিখ কেন? মেসোডার্ম, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম সবগুলো থাকবে। অ্যাসিলোমেট মানে কি? সিলোম এদের নাই। অ্যাসিলোমেট মানে কি? এদের সিলোম নাই বা অপ্রকৃত সিলোম। এদের ক্ষেত্রে যে জিনিসটা মুখস্থ করা প্রয়োজন সেটা হচ্ছে এদের ত্বকটা কি? কিউটিকলে আবৃত। কিউটিকলে আবৃত এবং এদের কি? চোষক এবং হুক থাকে। এদের শিখাকোষ মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইরাল পয়েন্ট, সেটা হচ্ছে চোষক হুকের পরে যে পয়েন্টটা শিখাকোষ, শিখাকোষকে আমরা কি বলি বলতো? ফ্লেম সেল নামেও ডেকে থাকি। এবং এটাই তাদের আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স। অগ্নি শিখা বইল না, শিখাকোষ, এদের তাদের আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক অর্থাৎ শনাক্তকারী বৈশিষ্ট্য, ঠিক আছে। এটা তাদের রেশন হিসেবে কাজ করে। এটাও পরীক্ষা আসতে পারে কি হিসেবে কাজ করে? রেশন হিসেবে, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ কি? যকৃৎ কৃমি ভ্যাসকুলার হেপাটিকা মনে রাখতে হবে, আর হচ্ছে ফিতা কৃমি ট্যানিয়াসোলিয়াম। এই দুটো পড়লেই এনাফ, বাকিগুলো না পড়লেও চলবে, বাট এই দুটো পড়তেই হবে। এই দুটো কি করতে হবে? পড়তেই হবে। 58 নম্বরে বলতেছে নেমাটোডা। নেমাটোডা, নেমাটোডা বা নেমাথেলমিথিস। নেমা মানে নেমাটোডা বা নেমাথেলমিথিস। নেমা মানে হচ্ছে সুতা কৃমি, সুতা কৃমি, অথবা এটাকে আমরা বলতে পারি সুতা, অথবা কি বলতে পারি বলতো? গোল কৃমি নামেও আমরা এটাকে বলতে পারি, ঠিক আছে। এই যে এখানে আছে সুতা কৃমি বা গোল কৃমি নামে এরা পরিচিত। এরা কি মাত্রার প্রাণী? অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, ঠিক আছে। দ্বিপার্শ্বীয় প্রতিসম সব ঠিক আছে। সুডোসিলোমেট পড়তে হবে। এদের কি? লুকায়িত সিলম বলে, আমরা অলরেডি পড়েছি। এদের ক্ষেত্রে কি? অখণ্ডকায়িত, সমান ভাগে এদেরকে কি করা যায় না? ভাগ করা যায় না, তাই এদেরকে আমরা কি বলতেছি? অখণ্ডকায়িত বলতেছি। দে ইলাস্টিন বা কিউটিকল নিয়ে আবৃত। এদের ক্ষেত্রেও কি? ইলাস্টিন এবং কিউটিকল থাকে। বাট এদের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, নলের ভিতরে নল অর্থাৎ টিউব উইথিন এ টিউব থাকে। নলের ভিতরে নল অথবা কি থাকে? টিউব উইথিন এ টিউব থাকে, পড়তে হবে, ঠিক আছে। শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত। এদের ক্ষেত্রে শ্বসনতন্ত্র বা সংবহনতন্ত্র দেখা যায় না, যৌন উদ্দীপকতা দেখা যায়, পড়তে হবে। উদাহরণ পড়তে হবে চোখ কৃমি, লোলো, গোলকৃমি, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস। আর পড়তে হবে কোনটা? ফাইলেরিয়া কৃমি, অসেরিয়া ব্যাংক্রপ্টি, এগুলো পড়তে হবে। গোলকৃমির আলাদা একটা বৈজ্ঞানিক নামই কিন্তু আছে, পরীক্ষা অনেক সময় দিয়ে দিতে পারে। গোলকৃমির বৈজ্ঞানিক নাম লেখো, গোলকৃমি, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, ঠিক আছে।
ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অনেক সময় রিটেনের জন্য বৈজ্ঞানিক নাম চলে আসতে পারে, যে এই 3টার বৈজ্ঞানিক নাম লেখো। সো বি কেয়ারফুল গাইজ। নেমাটোডের ক্ষেত্রে আপাতত আমাদের আর কোনো টপিক পড়া লাগতেছে না। নিচের কোন জোড়াটি সঠিক? লো লো, এটা হচ্ছে গোদ্রগের কৃমি, এটা হচ্ছে চোখ কৃমি। ঠিক আছে। বিভিন্ন সমুদ্র তার নাম ম্যাটাফায়ার পোস্টুমা, কেস্টো, টেনিসলিমা, যকৃৎ কৃমি। টেনিয়াসলিমা কিসের কৃমি দেখো তো? ফ্যাসকুলার ছিল যকৃৎ কৃমি। টেনিয়াসলিম হচ্ছে কিসের ছিল? টেনিয়াসলিম কিসের ছিল? চলো তো আমরা একটু দেখে আসি। চলো তোমাদেরকে একটু দেখাই টেনিয়াসলিম কিসের ছিল দেখো তো। টেনিয়াসলিম ছিল ফিতা কৃমি, যকৃতের কৃমি ছিল ফেসকুলার হেপাটিকা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা হতে পারে বলো তো? আমরা তোমাদেরকে শিখিয়েছি মেটাফায়ার মানে কেসো, শেষ, আর কোনো কথা নেই। ঠিক আছে, এবার আসো, কোন কৃমি চোখকে আক্রান্ত করে? লোয়া লোয়া। অস্কারিস লুম্ব্রিকস হচ্ছে গোদ্রগের কৃমি। ঠিক আছে, অসেরিয়া ব্যাংক্রপ্টি হচ্ছে, সরি, অসেরিয়া ব্যাংক্রপ্টি গোদ্রগের কৃমি, অ্যাসকারিস লুম্ব্রিকস হচ্ছে, এটা হচ্ছে গোল কৃমি। ওকে, ডান। চলো, নিচের কোন পর্বটি সুডোসিলেমেট? তোমরা এটা জানো, নেমাটোডা বা নেমাথিলমিডস হচ্ছে সুডোসিলেমেট। শেষ। কোন পর্বের প্রাণীতে ইলাস্টিন থাকে? নেমাটোডাতে থাকে ইলাস্টিন। ইলাস্টিন থাকবে নেমাটোডাতে, ঠিক আছে, কিন্তু প্লাটিহেলমিনথেসে কি থাকবে? কিউটিকল থাকবে। প্লাটিহেলমিনথেসে কি থাকবে? কিউটিকল থাকবে। এবার আসো, মলাস্কা পর্বের প্রাণীতে চলে যাচ্ছে। মলাস্কার ক্ষেত্রে দেখো দ্বিতীয় বৃহত্তম পর্বের প্রাণী। প্রথম হইলে আর্থ্রোপোডা। প্রথম হলে কি হবে? আর্থ্রোপোডা। মলাস্কা কি? দ্বিতীয় বৃহত্তম প্রাণী। এরা অবশ্যই কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম, বাট গ্যাস্ট্রোপোডা ব্যতীত পড়তে হবে। কারা ব্যতীত? গ্যাস্ট্রোপোডা ব্যতীত। গ্যাস্ট্রোপোডা ব্যতীত সবাই হচ্ছে কি? এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরা অবশ্যই সিলম থাকবে, বাট এদের ক্ষেত্রে মেন্টাল নামক যে জিনিস থাকবে, এটা একটা আবরণ, মেন্টাল নামক আবরণ দ্বারা আবৃত অবস্থায় থাকবে। হিমোসিল কি? হিম মানে রক্ত, সিল মানে গহ্বর। এদের যে রক্ত ফাঁকা একটা গহ্বরে থাকে তার নাম হচ্ছে হিমোসিল। বাট এদের ক্ষেত্রে মূল যে রক্তটা, এই রক্তটা মনে রাখবা, রক্তটার নাম হচ্ছে হিমোলিম্ফ। হিমোলিম্ফ হচ্ছে তাদের রক্ত হিসেবে কাজ করে। ঠিক আছে, মুখ বিবরে, আচ্ছা এইটা না জানলেও আপাতত হবে, তোমাদের না জানলেও হবে। এটা আর্থ্রোপোডার ক্ষেত্রে কারেক্টলি তোমরা জেনে নিবা। মুখ বিগব্বরের ভিতরে রেতিজিহ্বা বা কি থাকে? রেডুলা থাকে। এই মুখ গহ্বরে কি থাকে? রেতিজিহ্বা বা রেডুলা। এটা হচ্ছে তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। বাইভেলভিয়া ব্যতীত, কারণটা ব্যতীত? বাইভেলভিয়া ব্যতীত। বাইভেলভিয়ার ক্ষেত্রে রেতিজিহ্বা বা কি থাকে না? রেডুলা থাকে না। এদের ক্ষেত্রে ফুলকা বা মেন্টাল নামক পর্দা দিয়েই শোষণ সম্পন্ন করে। অনেক সময় পরীক্ষায় চলে আসতে পারে মেন্টাল নামক পর্দা দ্বারা কি হয়? মেন্টাল নামক পরীক্ষায় আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্টাল নামক পর্দা দ্বারা কি হয়? শোষণ সম্পন্ন করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ পড়বা কি? উদাহরণ পড়বা অন্তত পক্ষে শামুকের বৈজ্ঞানিক নামটা জানতে হবে। এর পাশাপাশি অক্টোপাসও কিসের বৈশিষ্ট্য? এটাও জানতে হবে। এটা হচ্ছে আমাদের মলাস্কার বৈশিষ্ট্য। তাহলে মলাস্কা পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা প্রশ্ন সলভ করি। মলাস্কা পর্বের প্রাণী কোনটি? এই যে অক্টোপাস পাইছো, চোখ কান নাক বুঝে দাগাবার আর কোনো কথা নাই। 70 নম্বর শেষ। 71, কোন পর্বের প্রাণীতে দেহগহ্বর সংক্ষিপ্ত ও হিমোসিলে পরিণত? সংক্ষিপ্ত, দেহগহ্বর সংক্ষিপ্ত এবং হিমোসিল। তাহলে হিমোসিল থাকবে মূলত কাদের বলতো? মলাস্কার ক্ষেত্রে। হিমোলিম কাদের ক্ষেত্রে থাকবে? আর্থ্রোপোডার ক্ষেত্রে। তাহলে শামুকে কি পাওয়া যায়? হিমোসিল পাওয়া যায়। ওকে, মুখ গহ্বরে কাইটিন নির্মিত রেডুলা বা রেতিজিহ্বা কাদের থাকে? মলাস্কাতে থাকে। শেষ। এবার পড়বো আমরা কি? অ্যানেলিডা বা কি বলতো? অঙ্গুরিমাল। অ্যানেলিডা বা এটাকে আমরা কি বলি? অঙ্গুরিমাল হিসেবেও আমরা। আচ্ছা, এখন আমাদের যে অ্যানেলিডা বা অঙ্গুরিমাল যদি পড়তে হয়, তাহলে দেখো আমাদের কি করতে হবে। আমাদেরকে প্রথম জানতে হবে এদের দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরা ভালো কথা আমরা জানি, এদের ক্ষেত্রেও এরা প্ল্যাটিহেলমিনথেসের মতো এরা কিউটিকলে আবৃত অবস্থায় থাকে। বাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সিটি বা প্যারাপোডিয়া থাকে এদের। আচ্ছা, এদের কিন্তু প্রকৃত খণ্ডকয়ন, এটা মাথায় রাখতে হবে। প্রকৃত খণ্ডকয়ন যুক্ত প্রাণী, কারণ এদেরকে স্পষ্টভাবে ভাগ করা যেতে পারে, পরীক্ষা এটাও আসতে পারে। প্রকৃত খণ্ডকায়ন কারা? প্রকৃত খণ্ডকায়ন কার? এটাও আসতে পারে। ঠিক আছে, সিটি বা প্যারাপোডিয়া থাকে, এটা হচ্ছে তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং এটা তাদের চলন অঙ্গ হিসেবে কাজ করে। সিটি বা প্যারাপোডিয়াকে কি করে? চলন অঙ্গ হিসেবে কাজ করতেছে। নেফ্রিডিয়া হচ্ছে তাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা হচ্ছে তাদের রেজন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে পড়তে হবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই তিনটা, যে এদের প্রকৃত খণ্ডন,
এদের নেফ্রিডি নামক রেচনাঙ্গ, প্যারাপোডিড নামক চলনাঙ্গ থাকে। আমরা একটু আগেই পড়েছি কর্ডাটা আর অ্যানালিডা হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, ঠিক আছে। ট্রোকোফোর নামক লার্ভা দশা বিদ্যমান, এটাও পড়া উচিত, কিন্তু এই দুইটার বৈজ্ঞানিক নাম পড়তে হবে। কেঁচোর বৈজ্ঞানিক নাম মনে রাখবেন যে মেটাফায়ার, মনে রাখবা অবশ্যই মেটাফায়ার, যোগ হচ্ছে কি বলতো, যোগ হচ্ছে এটা আমরা বলি হিরুডা, ঠিক আছে। এই পর্যন্ত পড়লে আমাদের এনাফ। এরপরে চলে যাই, এখানে কি প্রশ্ন রেখেছে? হ্যাঁ, প্রশ্ন রেখেছে ট্রোকোফোর লার্ভা কাদের দেখা যায়? আমরা জানি এটা হচ্ছে অ্যানালিডাতে দেখা যায়। আচ্ছা, এরপরে আসো, এরপরে কি বলতেছি, নিচের কোন পর্বের প্রাণীদের অঙ্গুরিমাল বলা হয়? অ্যানালিডাকে বলা হয়, আমরা জানি। এরপরে চলে যাচ্ছি, এরপরে প্রাণী জগতের বৃহত্তম পর্ব অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের প্রাণী নিয়ে পড়া লাগবে। এদেরকে সন্ধিপদী প্রাণী নামেও আমরা চিনে থাকি। কি বলতো? সন্ধিপদী প্রাণী হিসেবে ওদেরকে চিনে থাকছি। প্রাণী জগতের বৃহত্তম পর্ব হচ্ছে কোনটা? এই আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এরা কেমন পর্বের, কেমন প্রতিসম? দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের ক্ষেত্রেও খণ্ডকয়ন দেখা যায়, বাট প্রকৃত খণ্ডকয়ন যদি পরীক্ষায় আসে তাহলে মাথায় রাখতে হবে এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা হচ্ছে অ্যানালিডার ক্ষেত্রে দেখা যায়। এবার আসো, এদের ক্ষেত্রে ট্যাগমাটা দেখা যায়, ট্যাগমাটাইজেশন, ঠিক আছে। এদের ক্ষেত্রে ট্যাগমাটাইজেশন দেখা যায়, সন্ধিপদী দেখা যায়, সন্ধিপদ দেখা যায়, সেটা হচ্ছে ট্যাগমাটা। এক জোড়া বা দু জোড়া কি থাকতে পারে? অ্যান্টেনা, অর্থাৎ যেটা অ্যান্টেনা কোনটা বলে থাকি, যেটা যেমন তেলাপোকার, এগুলোকে আমরা কি বলি? অ্যান্টেনা বলি, ঠিক আছে। এদেরকে এগুলোকে কি বলি? অ্যান্টেনা বলি, অ্যান্টেনা, এটাও কি? অ্যান্টেনা, ঠিক আছে। আচ্ছা, বহিকঙ্কাল থাকে এদের, বহিকঙ্কাল কি নির্মিত? কাইটিন নির্মিত। কাইটিন আর কিউটিকলের পার্থক্য আমরা এর আগে পড়িয়েছি, তোমরা জানো। কাইটিন হচ্ছে একটা কার্বোহাইড্রেট, কিউটিকল কি? এক ধরনের লিপিড, ঠিক আছে। হিমোসিল, এদের ক্ষেত্রে কি থাকে? হিমোসিল দেখা যায়, ঠিক আছে। অর্থাৎ এদের ক্ষেত্রেও হিমোসিল দেখা যাবে। মলাস্কার ক্ষেত্রে ডাইরেক্টলি হিমোসিল দেখা যায়, এদের ক্ষেত্রে হিমোসিল দেখা যায়, বাট মনে রাখতে হবে এদের ক্ষেত্রে হিমোলিম্ফ হচ্ছে রক্ত হিসেবে কাজ করে। মূল পয়েন্ট হচ্ছে হিমোলিম্ফ, যেটা রক্ত হিসেবে কি করতেছে? কাজ করতেছে। মুখোপাঙ্গ থাকবে, ভালো কথা। রক্ত সংবহন এদের কেমন? মুক্ত। এদের এবং মলাস্কা, এটা এবং মলাস্কার ক্ষেত্রে কি রক্ত সংবহনটা কেমন হবে? এটা অবশ্যই কি থাকবে? মুক্ত রক্ত সংবহনটা হবে। এদের ক্ষেত্রে রেচনাঙ্গ থাকবে, সেই রেচনাঙ্গটা ম্যালপিজিয়ান নালিকা। যদি কোনো কারণে ম্যালপিজিয়ান নালিকার জায়গায় ম্যালপিজিয়ান বডি দিয়ে দেয়, তখন সেটা কিন্তু আবার কর্ডাটার রেচনাঙ্গ হয়ে যাবে। তাহলে আমরা চারটা রেচনাঙ্গের নাম কখনো ভুলবো না। একটা হচ্ছে প্লাটিহেলমিনথিস, যেটাকে আমরা বলতেছি ফ্লেম সেল বা অগ্নি ফ্লেম সেল, বা এটাকে আমরা কি বলছি? শিখাকোষ। এটা হচ্ছে প্লাটিহেলমিনথিসের রেচনাঙ্গ। অ্যানালিডার ক্ষেত্রে বললাম আমরা নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ। ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে আর্থ্রোপোডার ক্ষেত্রে রেচনাঙ্গ। ম্যালপিজিয়ান বডি হচ্ছে কর্ডাটার ক্ষেত্রে রেচনাঙ্গ হিসেবে কাজ করতেছে। বৈজ্ঞানিক নাম কোনটা পড়বো? তেলাপোকা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা, মশা ইন্ডিকা, হচ্ছে মাছি, ঠিক আছে। মশার ক্ষেত্রে আমরা পড়বো বিভিন্ন মশা আছে, যেমন অ্যানোফিলিস, হ্যাঁ, এমন পড়তে হবে। এই তিনটা বৈজ্ঞানিক নাম। কাকড়া, রাস কাকড়া, এই কাকড়া থেকে রাস কাকড়ার বৈজ্ঞানিক নামটা আমাদের পড়া উচিত, ঠিক আছে। প্রজাপতিটাও আমাদের পড়া উচিত, ঠিক আছে। চলো, এরপরে আমরা চলে যাই 81 নম্বর স্লাইডে। 81 নম্বর স্লাইডে বলতেছে নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য? তোমরা জানো প্যারাপোডিয়া চলনের সহায়তাকারী অ্যানালিডার ক্ষেত্রে এটা হবে না। ডায়াফ্রাম উপস্থিত হচ্ছে কর্ডাটার ক্ষেত্রে। হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট না। আর্থ্রোপোডার ক্ষেত্রে হৃৎপিণ্ড মনে রাখবা 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। শ্বাসযন্ত্রের ক্ষেত্রে অঙ্গ হিসেবে ট্র্যাক হিসেবে কাজ করে আর্থ্রোপোডার ক্ষেত্রে। ডান। এবার চলো, এরপরে চলে যাই আমরা একাইনোডার্মাটার ক্ষেত্রে। একে আমরা বলি কণ্টকত্বক প্রাণী বলি, কণ্টকত্বক প্রাণী, এবং এদের ক্ষেত্রে এরা পঞ্চৌরীয় প্রতিসম। এদের ক্ষেত্রে স্পাইন, যেমন ওদের ক্ষেত্রে কাইটিন পালাম, এদের ক্ষেত্রে স্পাইন এবং পেডিসলারি নামক বহিকঙ্কাল থাকে, ভালো কথা, ঠিক আছে। পানি সংবহন তন্ত্র এদের হচ্ছে আইডেন্টিফিক্যাল ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ শনাক্তকারী বৈশিষ্ট্য। নালিকা পথ বা টিউব ফিট থাকে, ভালো কথা। মস্তিষ্ক ও রেচনতন্ত্র অনুপস্থিত, তাহলে এদের ক্ষেত্রে মস্তিষ্ক রেচনতন্ত্র দুইটাই কি? অনুপস্থিত। ডাইরেক্টলি আমরা বলতেছি, মুখস্থ করব কোনটা কোনটা। সাগর অর্সিনের বৈজ্ঞানিক নাম মুখস্থ করব সমুদ্র শসা, যেমন সমুদ্র শসার বৈজ্ঞানিক নাম কি? টিউবুলোসা, ঠিক আছে, এটা পড়তে হবে। আর ব্রিটল তারা, এই কয়টা পড়লে আমাদের হবে। সমুদ্র তারা, সাগর অর্সিন, আর হচ্ছে সমুদ্র শসা। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সমুদ্র শসা। চলে যাই 84, হলোথুরিয়া টিউবুলোসা। দেখছো, বলতে বলতে চলে এসছে। হলোথুরিয়া টিউবুলোসা, এটা কাদের বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে একাইনোডার্মাটার সমুদ্র শসার বৈজ্ঞানিক নাম। চলো,
এরপরে কোন পর্বের প্রাণীদের পানি সংবন্ধন থাকে একাই কোথায় এসেছে গুচ্ছের 22-23-এ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে এখানে অ্যানালাইসিস করা আছে। নিচের কোনটি পারস্পরিক সম্পর্কযুক্ত নয়? পারস্পরিক, হ্যাঁ, কেঁচো নেফ্রেডিয়া, ঠিক আছে। গোলকৃমি শিখাকোষ, এটাই হবে না। তারা মাছ পানি সংবহনতন্ত্র, চিংড়ি হিমোসিল, সবগুলো ঠিক আছে। গোলকৃমি হবে টিউব উইথিন এ টিউব বা ইলাস্টিন, কিন্তু গোলকৃমি কিন্তু তোমার শিখাকোষ না। এটা হতো যদি আমরা বলতে পারতাম কি বলতো, যদি টিউব উইথিন এ টিউব বলতে পারতাম বা ইলাস্টিন বলতে পারতাম। শিখাকোষের সাথে যদি তোমার হচ্ছে চ্যাপ্টা কৃমি হইতো তাহলে অ্যান্সার হইতো। চলো ডান, ভালো একটা প্রশ্ন ছিল। মুক্ত রক্ত সংবহনতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য? আচ্ছা, এর আগের প্রশ্নটা কোথায় এসেছে? রাজশাহী ইউনিভার্সিটি না? আচ্ছা, মুক্ত রক্ত সংবহনতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য? মুক্ত হচ্ছে মলাস্কা এবং আর্থ্রোপোডা, শেষ কথা, মলাস্কা। ডান। এবার আসো, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। ডিইউ 2021-22। আমি তো ইজিলি লিখতে পারি, কয়েকটা ইজিলি লিখতে পারি। যেমন প্রথমে আমি লিখতে পারি দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম আমি বলতে পারি। দেন আমি লিখতে পারি ইজিলি, আমি অবশ্যই লিখতে পারি এখানে আর্থ্রোপোডা পর্বের সাথে আর কি লিখতে পারি বলতো? অবশ্যই এখানে লিখতে পারি ট্যাগমাটা দেখতে পারি। এদের ক্ষেত্রে কেমন দেখতে পারি? ট্যাগমাটা বা ট্যাগমাটাইজেশন দেখতে পারি। এদের ক্ষেত্রে আমরা দেখতে পারি অবশ্যই সিলোম আছে। কি আছে বলতো? সিলোম আছে, ঠিক আছে। এরপরে আমি লিখতে পারি এদের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে পারি ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা বলতে পারি। তারপর এদের ক্ষেত্রে খণ্ডকায়ন হয়, এটাও লিখতে পারি, খণ্ডকায়ন হয় এটাও লিখতে পারি। এবার কয়েকটা বৈশিষ্ট্য দিতে পারি, আমি মেন পয়েন্টগুলো লিখেছি, ঠিক আছে। আর্থ্রোপোডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য, ডান। এবার প্লাটিহেলমিনথিস এবং নেমাথেলমিনথিসের 5টি প্রধান পার্থক্য লিখো। ডিইউ 2020-21-এ এসেছে যে প্লাটিহেলমিনথিস এবং নেমাথেলমিনথিসের কয়েকটা বিশেষ পার্থক্য লেখো। হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। আমরা কি করতে পারি? অবশ্যই লিখতে পারি, অবশ্যই কি করতে পারি? লিখতে পারি, তাই তো? হ্যাঁ, লিখতে পারি। ওয়েট এ সেকেন্ড, ওয়েট এ সেকেন্ড। আচ্ছা, আমরা অবশ্যই লিখতে পারি, আমরা অবশ্যই লিখতে পারি এবং সেটা আমরা লিখে দেখাবো। এটা এবং আমরা কি করে দেখাবো? লিখে দেখানোর ট্রাই করব আমরা। ওকে, আচ্ছা চলো আমরা সেটা একটু ট্রাই করে দেখি আমরা এখন। আচ্ছা, আমরা যদি এটাকে স্পষ্ট এমন 2টা ভাগে ভাগ করে নিতে পারতাম তাহলে আমাদের মনে হয় খুব বেটার হইতো, খুবই বেটার হইতো। তা আমরা এখন দেখে একটু ট্রাই করি, দেখে একটু ট্রাই করি, লিখে দেখে ফেলার ট্রাই করি আমরা একটু। আচ্ছা চলো, প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে আমরা অবশ্যই প্রথম শুরু করতে পারি, প্লাটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি। প্লাটিহেলমিনথিস কি কৃমি? চ্যাপ্টা কৃমি। আমরা লিখতে পারি কি বলতো? প্লাটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি। ভালো কথা, আমরা লিখলাম প্রথমে এটাকে কি কৃমি লিখলাম? চ্যাপ্টা কৃমি। এটা কি সুতা অথবা গোল কৃমি? সুতা অথবা কি কৃমি বলতো? গোল কৃমি। একটা বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য গেল। 2 নম্বর, আমরা জানি এটা হচ্ছে দুইটাই দ্বিপার্শ্বীয় প্রতিসম। পার্থক্য লিখতে বলছে, তাহলে আমরা এটা লিখতে পারি না, বাট আমরা একটু লিখি যে এর দুটোই কি প্রতিসম? দ্বিপার্শ্বীয় প্রতিসম। যদিও সেম, এটা কোনো পার্থক্য হয় না, কোনো পার্থক্য এমন বৈশিষ্ট্য লিখবা না যে দুইটাই সেম, লিখতে হবে তোমাকে এমন যেটা পার্থক্য করা যায়। তারপর এদের ক্ষেত্রে প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলতো? এদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা অ্যাসিলোমেট। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? এরা অ্যাসিলোমেট। বাট এরা কি বলতো? সিউডোসিলোমেট। এরা কি? সিউডোসিলোমেট। তাহলে পার্থক্য লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি, এরা কি? সিউডোসিলোমেট। ডান। এরপরে আমি কি লিখতে পারি একটু ভাবো তো। প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের ক্ষেত্রে কি ছিল? এদের ক্ষেত্রে আবরণ ছিল কিউটিকলের আবরণ। এদের ক্ষেত্রে কিসের আবরণ ছিল? কিউটিকল। ছোট্ট করে লিখে আসবা, আবরণ। কিন্তু এদের ক্ষেত্রে আবরণ কি ছিল? ইলাস্টিন আবরণ। ইলাস্টিন আবরণ।
যেমন প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের ক্ষেত্রে কি ছিল, ফ্লেম সেল। ফ্লেম সেল যেটাকে আমরা কি বলতেছিলাম, শিখা কোষ। কিন্তু এদের ক্ষেত্রে কি ছিল, টিউব উইথিন এ টিউব, টিউব উইথিন এ টিউব। এবার একটু উদাহরণ দিবা। প্লাটিহেলমিনথেসের যেমন উদাহরণ হচ্ছে কি ছিল, ফ্যাসকিওলা হেপাটিকা, ফ্যাসকিওলা হেপাটিকা, বা এটাকে আমরা কি বলছিলাম, ফ্যাসকিওলা হেপাটিকা বাদে আর কি বলছিলাম বলতো, ট্যানিয়াসোলিয়াম। আর নেমাটোডার ক্ষেত্রে যেমন লোয়া লোয়া, লোয়া লোয়া। ঠিক আছে, এমন দুইটা করে উদাহরণ দিতে হবে, দুইটা করে দিয়ে একটা করবা। তাই আমি দুইটা করে লিখে দিই, একটা হচ্ছে ট্যানিয়াসোলিয়াম, একটা হচ্ছে কি বলতো, ট্যানিয়াসোলিয়াম। এদের ক্ষেত্রে বলতে পারো অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, যেটাকে আমরা ডাইরেক্টলি গোলকৃমি বলতে পারি, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, লুম্ব্রিকয়েডস। ঠিক আছে, এইভাবে লিখে আসতে পারলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 2.5 করে থাকে প্রত্যেকটা মার্ক, তুমি কিন্তু 2.5ই পাবা, প্রত্যেকটাতে কিন্তু তুমি 2.5ই পাচ্ছ। ঠিক আছে, এবার চলে আসো পরের প্রশ্নে। ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম, এটার বাংলা হচ্ছে পানি সংবহন তন্ত্র। পানি সংবহন তন্ত্র বিদ্যমান কোথায়? পানি সংবহন তন্ত্র বিদ্যমান মূলত তোমার কোথায় বলো তো, এই যে আমাদের একাইনোডার মাথাতে। কোথায়? একাইনোডার মাথায়, আমরা পড়েছি একটু আগে। এবার চলে যাই আমরা পরে, যে বলতেছে কর্ডাটা, আর একটা ভয়াবহ জগতে শুরু করলাম আমরা। কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য, কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য 5টা খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রথম প্রয়োজন নটোকর্ড, নটোকর্ড হচ্ছে তাদের অন্যতম বৈশিষ্ট্য। এটা হচ্ছে শিশু অবস্থায়, শিশু অবস্থায় থাকে নটোকর্ড, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে যায় যখন, পূর্ণাঙ্গ হইলে, পূর্ণাঙ্গ হইলে এই নটোকর্ডটাই রূপান্তরিত হয় মেরুদণ্ডে। ঠিক আছে, নটোকর্ডে কিসে রূপান্তর হয়? মেরুদণ্ডে রূপান্তর হয়। এবার আসো স্নায়ুরজ্জু, স্নায়ুরজ্জুটাও থাকে শিশু অবস্থায়। এটা স্নায়ুরজ্জুটা শিশু অবস্থায় থাকে, পরিণত অবস্থায় উপরের দিকে, উপরের দিকে হচ্ছে, আমি উপরের দিকে এইভাবে চিহ্ন দিলাম, এটা মস্তিষ্কে পরিণত হয়। আর নিচের দিকে গেলে সেটা হয় সুষুম্না কাণ্ডে পরিণত হয়। ঠিক আছে, ফুলকারন্ধ্র থাকে, এটাকে বলি আমরা গলবিলীয় ফুলকারন্ধ্র। কারো কারো ক্ষেত্রে এই ফুলকারন্ধ্রটা আস্তে আস্তে কিসে রূপান্তর হয়? ফুসফুসে রূপান্তর হয়। ঠিক আছে, ডান। অ্যান্ডোস্টাইল, অ্যান্ডোস্টাইল হচ্ছে তাদের থাইরয়েড গ্রন্থি। অ্যান্ডোস্টাইল কি? তাদের থাইরয়েড গ্রন্থি হিসেবে কাজ করে। অ্যান্ডোস্টাইল কি হিসেবে কাজ করে? থাইরয়েড, থাইরয়েড গ্রন্থি হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে? থাইরয়েড গ্রন্থি হিসেবে কাজ করতেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রক্ত সংবহনতন্ত্র অবশ্যই, কর্ডাটা হইলে তাদের রক্ত সংবহনতন্ত্র অবশ্যই কি হবে? বদ্ধ। যদিও বদ্ধ আরেকটাতে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? বদ্ধ আরেকটাতে পাওয়া যায়, অ্যানিলিডা। কিন্তু কর্ডাটার ক্ষেত্রে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে থাকে। হৃৎপিণ্ড সবসময় অঙ্কীয় দশে অবস্থান করে। আর একটাও লিখতে পারো, সেটা হচ্ছে এদের জীবদ্দশায় বেশিরভাগ প্রাণীদের ক্ষেত্রে কি থাকে? লেজ অবস্থান করে। ডান, এই কয়েকটা পয়েন্ট পড়লে এনাফ। এই কয়েকটা পয়েন্ট পড়লে কি বলতো? এনাফ। এই কয়েকটা পয়েন্ট পড়লে কি তোমাদের এনাফ হিসেবে আমি মনে করি। এরপরে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। এরপরে চলে যায়, তাহলে আমরা একটু শখ দেখি। আচ্ছা, এখানে একটু কথা আছে, কথাটা হচ্ছে আমাদের এই এই যে করডাটা পর্ব, এটা হচ্ছে করডাটা পর্বের শ্রেণী বিভাগ। এখন যেটা পড়তেছে এটা কি? করডাটা পর্বের শ্রেণী বিভাগ। এই শ্রেণী বিভাগ নিয়ে ডাইরেক্টলি, ডাইরেক্টলি 2.5 মার্কের রিটেন আসতে পারে, ডাইরেক্টলি 2.5 মার্কের রিটেন আসতে পারে করডাটা থেকে। করডাটার ক্ষেত্রে কি বললাম? 2.5 মার্কের রিটেন আসতে পারে, তাও একটু একটু না, ডাইরেক্টলি বললাম এখান থেকে রিটেন আসার সম্ভাবনা আছে। এখন চলো আমরা একটু তাহলে করডাটা পর্বের রিটেন অংশটা আমরা একটু দেখে ফেলি। করডাটাকে আমরা মূলত প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউরোকার্ডাটা, একটা সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রেটা। এই ইউরোকার্ডাটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এটাকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা যায়। যেমন একটা নাম হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, অ্যাসিডিয়াসিয়া। একটা হচ্ছে থ্যালিয়াসিয়া, একটা হচ্ছে থ্যালিয়াসিয়া, আর একটা হচ্ছে লার্ভাসিয়া। ঠিক আছে, লার্ভাসিয়া। সেফালোকার্ডাটাকে কোনো শ্রেণী বিভাগ করা যায় না। ভার্টিব্রেটাকে আবার বিশেষভাবে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাইক্লাস্টোমাটা, আর একটা হচ্ছে গ্নাস্তোমাটা। আমাদের এখন দেখার দরকার সাইক্লাস্টোমাটা আর গ্নাস্তোমাটার শ্রেণী বিভাগ। সাইক্লাস্টোমাটার কি কি? গ্নাস্তোমাটার শ্রেণী বিভাগ। দেখো এখানে কিন্তু দেওয়া আছে অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া। সাইক্লাস্টোমাটা আর গ্নাস্তোমাটা এটার আবার শ্রেণী বিভাগ। সাইক্লাস্টোমাটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেগজিনা আর একটা কি? পেট্রোমাইজেন্টিডা।
ঠিক আছে, এর মধ্যে আবার ল্যাম্প্রে, হ্যাগফিশ নামে পরিচিত, সেটা আমরা দেখবো। গিনাস্ট্রোমাটাকে মূলত আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 7টা ভাগে ভাগ করতে পারি, 7টা সমান ভাগে। কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরজি, সার্কোপটেরজি, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাবিস, আর এটা কি? ম্যামমেলিয়া। এখন আমরা আসো ইউরোকার্ডাটা নিয়ে প্রথমত পড়বো। ইউরোকার্ডাটার ক্ষেত্রে দেখো, ইউরো এটা হচ্ছে আদি পর্বের বৈশিষ্ট্য। ইউরো মানে কি? আদি। ঠিক আছে, এই আদি পর্বের বৈশিষ্ট্য টিউনিসিন নির্মিত একটি বর্ণিল টিউনিক আবরণে আবৃত। তাহলে ইউরোটা কার্ডারের ক্ষেত্রে পরীক্ষা যদি আসে, কোন আবরণে আবৃত? টিউনিক নামক টিউনিসিন নামক বর্ণিত টিউনিক নামক আবরণে আবৃত অবস্থায় থাকে। লার্ভা দশায় এর লেজে, লার্ভা দশায় কেবল লেজে, কোথায়? লেজে নটোকার্ড এবং স্নায়ুরজ্জা থাকে। ঠিক আছে, খুবই ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট। লার্ভা দশায় ইউরোকার্ডারের ক্ষেত্রে কোথায়? কোথায়? মাথায়, বুকে, কোথায়? লেজে কি থাকে? এদের হচ্ছে মেরুদণ্ড অর্থাৎ নটোকার্ড এবং স্নায়ুরজ্জু থাকে। নটোকার্ড এবং কি থাকে? স্নায়ুরজ্জু থাকে। জীবনচক্রে এদের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ ট্যাডপল নামক লার্ভা দশা বিদ্যমান। এই লার্ভার প্রতিপ্রূপান্তর ঘটে। এই প্রতিপ্রূপান্তর ঘটে এতটুকুই জানো। প্রতিপ্রূপান্তর নিয়ে তোমাদের পড়ালেখা নাই, বাট এটাকে বলা হয় রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এটাও কিন্তু একটু পড়তে হবে, রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস। লার্ভার রূপান্তরের সময়, লার্ভা যখন আবার ট্যাডপল লার্ভা আছে, ঠিক আছে, লার্ভার রূপান্তরের সময় স্নায়ুরজ্জুটা সংক্ষিপ্ত আকারে স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়নে রূপান্তর হয়। কি বলতো? স্নায়ু গ্রন্থিটা গ্যাংলিয়নে রূপান্তরিত হয়। হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। হৃদচক্রে কি দেখা যায়? রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। এটা আবার 3টা শ্রেণীতে বিভক্ত ইউরোকার্ডাটা। এই 3টা শ্রেণী তোমাদের আর দরকার নাই, এই পর্যন্ত পড়লেই এনাফ। রিভার্স পেরিস্টালসিস দেখা যায় কোথায়? হৃদচক্রে রিভার্স, আবার রিভার্স হয়, এটাকে রিভার্স পেরিস্টালসিস প্রক্রিয়া বলা হয়। আচ্ছা চলো, এবার আসো আমরা একটু আগে পড়ছি কি টোটাল ইউরোকার্ডাটার বৈশিষ্ট্য। এবার পড়বো সেফালোকার্ডাটা। সেফালোকার্ডারের ক্ষেত্রে দেহের সম্মুখ প্রান্তে অরিল সিরি দ্বারা আবৃত নিম্নমুখী কি থাকে? অরাল হুড থাকে সেফালোকার্ডাটার ক্ষেত্রে। ঠিক আছে, কি থাকে? সেফালোকার্ডারের ক্ষেত্রে এমন বৈশিষ্ট্য থাকে। দেহের দুপাশে এমন আকৃতি, এর ভিতরে দেখলে তোমরা তো বুঝতে পারতেছো না, এর ভিতরে দেখলে এমন থাকে, অসংখ্য এমন জিনিস দেখা যায়। এটাকে আমরা কি বলতেছি? এই আকৃতির অর্থাৎ আমরা কি বলবো, এটাকে লেস দেন বলবো না গ্রেটার দেন বলবো? অবশ্যই গ্রেটার দেন। গ্রেটার দেন আকৃতির মায়োটিউম পেশি থাকে। যদি পরীক্ষা এটা আসতে পারে গ্রেটার দেন, ঠিক আছে, গ্রেটার দেন কোথায় পাবো? কোথায় পাবো? সেফালোকর্ডাটাতে পাবো। গলবিলে অসংখ্য ফুলকা রন্ধ্র উপস্থিত, যা অ্যাট্রিয়ামে গেউমুক্ত হয়। কোথায় গেউমুক্ত হয়? অ্যাট্রিয়ামে গেউমুক্ত হয়। তাহলে কয়েকটা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। ওরাল হুড কোথায় দেখা যায়? ওরাল সিরি কোথায় দেখা যায়? লেজে, লেজে না, মানে আকৃতির মায়োটিউম পেশি কোথায় থাকে? আজীবন নটোকার্ড এবং নার্ভ কর্ড থাকে। আজীবন নটোকার্ড এবং নার্ভ কর্ড থাকে। আজীবন স্থায়ী নটোকার্ড কোথায় পাওয়া যায়? আজীবন স্থায়ী নটোকার্ড কোথায় পাওয়া যায়? এটাই কিন্তু পরীক্ষা আসতে পারে। আজীবন স্থায়ী নটোকার্ড কোথায় পাওয়া যায়? এটা কিন্তু পাওয়া যাচ্ছে সেফালোকর্ডাটাতে। আজীবন স্থায়ী নটোকার্ড কোথায় আমরা পাচ্ছি? ঠিক আছে, গলবিলে অসংখ্য ফুলকরণ, ভালো কথা গেছে আমাদের। উদাহরণ পড়লে পড়ো, না পড়লে না পড়ো। আমি না পড়া, পড়লে তো বেটার, না পড়লেও যে সমস্যা তা না। ঠিক আছে, এরপরে চলে যাও। এরপরে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার ক্ষেত্রে কয়েকটা বৈশিষ্ট্য আমরা পড়েছি। নটোকার্ডটা কি দ্বারা স্থাপন করতে হবে? মেরুদণ্ড স্থাপন করতে হবে। সেনারিওটা উপরে গিয়ে মস্তিষ্ক, নিচের দিকে কি থাকতে হবে? সুষুম্নাকণ্ড থাকতে হবে। কশেরুকা সুষুম্নাকণ্ডকে ঘিরে রাখে এবং করটি মস্তিষ্ককে ঘিরে রাখে। তাহলে কশেরুকা কি কি করতেছে? সুষুম্নাকাণ্ডকে আমাকে করটি সুষুম্নাকাণ্ডকে ঘিরে রাখতেছে, করটি মস্তিষ্ককে সুরক্ষিত রাখে। 3 অংশে বিভাজিত মস্তিষ্কে 10 থেকে 12 জোড়া করটিক স্নায়ু থাকে। ত্বক দিয়ে দেহ আবৃত, পুষ্টিতান্ত্রিক সম্পন্ন। প্রধান শোষণ অঙ্গ হিসেবে থাকবে ফুলকা এবং ফুসফুস। গলবিলের উভয় জুড়ে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকবে। ঠিক আছে, আচ্ছা, গলবিলীয় ফুলকারন্ধ্র কেবল ভ্রূণ দশায় থাকে। গলবিলীয় কি থাকে? ফুলকাণ্ড মূলত ভ্রূণ দশায় থাকে। যুগ্ম চলন অঙ্গ, পাকনা, পদ, আমরা পা দিয়ে হাঁটি, এটা নতুন নিয়ে কিছু বলার কিছু নাই। রক্ত সংবহনটা বদ্ধ ধরনের হইতে হবে অবশ্যই। পেশিবহুল হৃৎপিণ্ড 2, 3, 4 থাকতে পারে, মানে এদের প্রকোষ্ঠ 2 থেকে 3 থেকে 4 থাকতে পারে। বার্ন রেশন অঙ্গ, মেসোরাম থেকে উদ্ভূত বৃক্ক, অর্থাৎ বার্নটা কি? বার্নের আর এক কি বৃক্ক প্রদান করতে হবে। দুটি অধিশ্রেণীতে বিভক্ত, একটা হচ্ছে সাইক্লাস্টোমাটা আর একটা হচ্ছে গিনাস্তোমাটা। তাহলে আমি কি বললাম? দুইটা অধিশ্রেণীতে বিভক্ত, একটা সাইক্লাস্টোমাটা, একটা গিনাস্তোমাটা। ঠিক আছে,
কয়টা ভাগে বিভক্ত? দুইটা, সাইক্লোস্টোমাটা এবং কি গিনোস্টোমাটা। এবার আসো মিক্সিনি। সাইক্লোস্টোমাটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মিক্সিনি আর একটা হচ্ছে পেট্রোমাইজেন্টেরা। মিক্সিনি হচ্ছে কি নামে পরিচিত বলতো? হ্যাগফিশ নামে পরিচিত, খুবই ইম্পর্টেন্ট। মিক্সিনি হচ্ছে কি নামে পরিচিত? হ্যাগপ্রে। এবং পেট্রোমাইজেন্টেরা কি নামে পরিচিত? ল্যাম্প্রে নামে পরিচিত। এখানে হ্যাগফিশ নিয়ে পড়তে হবে, এটা দেখতে যেমন মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে 5 থেকে 15 জোড়া ফুলকরন্ড থাকে, এবং ওদের পেট্রোমাইজেন্টেটাই গিয়ে দেখবা এদের উপর 5 থেকে 7 জোড়া ফুলকরন্ড থাকে। কোনো লার্ভা দশা নাই, এদেরকে স্লাইম ইলো বলা হয়, এদেরকে কি বলা হয়? স্লাইম ইলো বলা হয়। এই মিক্সিনি বা তোমার হচ্ছে হ্যাগফিশে মূলত কি আমরা বলতেছি? বাইন মাছ বলতেছি আমরা এটাকে। আচ্ছা, এবার চলে যাও 103 নম্বর স্লাইডে, আমরা কি বলতেছি? পেট্রোমাইজেন্টটাকে আমরা কি বলছি? ল্যাম্প্রে। এটাও দেখতে বাইন মাছের মতোই, কিন্তু এদের ক্ষেত্রে 7 জোড়া ফুলকরন্ড বিদ্যমান, দেহে কেমন আঁশ থাকে না, ক্যারাটিনময় দাঁত যুক্ত থাকে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। লার্ভা দশা অ্যামোসিড লার্ভা দশা কি দেখা যায়? পেট্রোমাইজেন্টের ক্ষেত্রে অ্যামোসিড লার্ভা দশা বিদ্যমান। ওকে, এটা কি নামে পরিচিত? ল্যাম্প্রে নামে পরিচিত, আমরা পড়লাম। এরপরে আসি কোন শ্রেণীর প্রাণীদের 7 জোড়া ফুলকরন্ড? এক কথায় পেট্রোমাইজেন্টেটা। মিক্সিন হলে কত হলো? 7 থেকে 15। কত? 7 থেকে 15, যে সংখ্যাই হোক না কেন। লার্ভাসিয়া তো এটা ইউরোকার্ডাটার বৈশিষ্ট্য, আর কোনো কথাই নাই আমাদের। অ্যাসিডিয়াসিয়া কাদের বৈশিষ্ট্য? অ্যাসিডিয়াসিয়া হচ্ছে ইউরোকার্ডাটার বৈশিষ্ট্য, শেষ কথা। এবার আসো কন্ডিকথিস। কন্ডিকথিস কি? সাইক্লাস্টোমাটা আর গিনাস্তোমাটা। আমরা সাইক্লাস্টোমাটাকে দুই ভাগে ভাগ করেছিলাম, মিক্সিন এবং পেট্রোমাইজেন্টিটা, তাদের বৈশিষ্ট্য পড়েছি। বাট পেট্রোমাইজেন্টিটার বৈশিষ্ট্য আমরা কিন্তু আমরা কিন্তু গিনাস্তোমাটার যে 7টা শ্রেণী, এটা নিয়ে এখনো পড়িনি। 7টা শ্রেণীর প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে কন্ডিকথিস, যেখানে কি আঁশ থাকে? প্লাকয়েড আঁশ থাকে। অন্তকঙ্কাল সম্পূর্ণরূপে তরুণস্থিময়, মানে অন্তকঙ্কাল মানে ভিতরে যে কঙ্কালটা সম্পূর্ণরূপে কিময়? তরুণস্থিময়। 5 থেকে 7 জোড়া ফুলকরন্ড, পুচ্ছ পাখনা কি থাকবে? হেটারোসার্কাল। হেটারোসার্কাল মানে বোঝো, যাদের ক্ষেত্রে এই লেজটা, খেয়াল কইরো, যাদের ক্ষেত্রে লেজটা এমন একটা বড় একটা কি এতটুকু, এদেরকে বলা হয় সাধারণত হেটারোসার্কাল। যদি দুইটা লেজের দুইটা যদি এমন সমান হইতো, তাহলে এদেরকে বলতাম আমরা হোমোসার্কাল। আর একটা এমন ঢেউ কাটানো থাকলে এটাকে আমরা বলবো ডাইফি সার্কাল। এটা কিন্তু পয়েন্ট খেয়াল রাখো। স্কুলিওডন ল্যাকিটোকডাস, এটা হচ্ছে থ্রুটি হাঙর, হাঙর মাছের বৈজ্ঞানিক নাম। 107-এ চলে যাই। অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজিকে কি বলা হচ্ছে? অ্যাক্টিনোপটেরিজিকে বলা হচ্ছে এটা, আচ্ছা, প্রথমে আমরা পড়েছি কন্ডিকথিস, তারপর অ্যাক্টিনোপটেরিজি, তারপর যাবো সার্কোপটেরিজিতে। অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে সাইক্লয়েড এবং টিনয়েড আঁশ। সাইক্লয়েড এবং কি আঁশ? টিনয়েড আঁশ। পুচ্ছ পাখনা কি? হোমোসার্কাল। ডেশ, শেষ। ট্যানালসা ইলিশা, ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম। অর্থাৎ আমরা যে মাছগুলো খেয়ে থাকি এগুলো মূলত অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্য। মাথায় থাকে যেন কোন ধরনের আঁশ থাকে? সাইক্লয়েড এবং টিনয়েড জাতীয় আঁশ থাকে। আচ্ছা, সার্কিপ্টোলজি, এটা হচ্ছে গ্যানয়েড আঁশ। এদের গ্যানয়েড আঁশটা কেমন জানো? গ্যানয়েড আঁশটা হচ্ছে এমন, জাস্ট লাইক দ্যাট, এমন, আবার কাঁটাযুক্ত এমন। এটা হচ্ছে গ্যানয়েড আঁশ থাকে। অন্তকঙ্কাল কিময়? অস্থিময়। ঠিক আছে, শেষ। এবার আসো এদের ক্ষেত্রে বায়ুথলি বা পটকা রক্তচালিকা সমৃদ্ধ। উদাহরণ কি? ল্যাটিমেরিয়া ক্যালামনা। বৈজ্ঞানিক নাম মুখস্থ করার কোনো প্রয়োজন এখানে আপাতত নাই। এবার আসো 109 নম্বর স্লাইডে বলতেছে, অর্থাৎ কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এটা নিয়ে কোনো প্রশ্ন ব্যাখ্যা করার আছে? যদি কখনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানালে আমরা প্রশ্ন করার ট্রাই করব। স্টিংরে মাছের দেহে কোন আঁশ আবৃত? স্টিংরে, ঠিক আছে, প্লাকয়েড। আচ্ছা বলো তো, প্লাকয়েড কাদের ছিল? সাইক্লয়েড ছিল কি আর গ্যানয়েড ছিল কি? বলো, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড। দেখো তো প্লাকয়েড কাদের ছিল? প্লাকয়েড কাদের ছিল? খেয়াল করো, সাইক্লয়েড এবং টিনয়েড ছিল তো আমরা যেটা খাই। ঠিক আছে, প্লাকয়েড হচ্ছিল অবশ্যই কন্ডিকথিসের ক্ষেত্রে। তাহলে কন্ডিকথিসের ক্ষেত্রে আমাদের কি ছিল? প্লাকয়েড ছিল। স্টিংরে মাছ, ঠিক আছে, স্টিংরে মাছ কাদের? দেখো তো, প্লাকয়েড। বুঝতে পারছি? প্লাকয়েড, প্লাকয়েড কি হবে? অবশ্যই অবশ্যই ইয়ে হবে। আর সাইক্লয়েড হলে কাদের হবে? আমাদের যে মাছগুলো খাই তাদের ক্ষেত্রে হবে। রশ্মিময় পাখনা বিশিষ্ট, রশ্মি থাকবে কাদের? অবশ্যই অ্যাক্টিনোপটেরিজি। তাহলে কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, যাদের ক্ষেত্রে আমরা যে মাছগুলো খাই অ্যাক্টিনোপটেরিজি, অর্থাৎ সাইকেল থাকবে তাদের। ঠিক আছে, অর্থাৎ সাইক্লয়েড আঁশ থাকবে। শেষ। কন্ডিকথিসে কয় জোড়া ফুলকা রজ্জু থাকে? 5 থেকে 7 জোড়া, কারণ আমরা পড়েছি এখানে কয় জোড়া থাকবে? 5 থেকে 7 জোড়া থাকবে। একমাত্র 5 থেকে 15 জোড়া থাকবে আমাদের হচ্ছে কাদের ক্ষেত্রে বলো তো? এটা অবশ্যই অবশ্যই মানে ইয়ের ক্ষেত্রে, মিক্সিনির ক্ষেত্রে, মিক্সিনির ক্ষেত্রে। নিচের কোনটি মাছ? মাছ কোনটা? জেলিফিশ কি বলো তো? জেলিফিশ হচ্ছে
আমরা জানি জেলিফিশ হচ্ছে অরেলিয়া অরিটা, এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। গোল্ডফিশ, স্টারফিশ, সিলভারফিশ, কোনটা মাছ? গোল্ডফিশ হচ্ছে মূলত, স্টারফিশ মূলত একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। সিলভারফিশ মূলত কোনো পর্বের আলাদা করে নির্দিষ্ট করে না। এবার আসো অ্যামফিবিয়া। অ্যামফিবিয়ানে যদি কথা বলতে হয়, অ্যামফিবিয়া মানে কি বলতো? অ্যামফিবিয়া হচ্ছে উভচর প্রাণীর বৈশিষ্ট্য, উভচর পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। ত্বক মসৃণ, আর্দ্র, গ্রন্থিময়। এদেরকে আমরা বলি অ্যাক্টোথার্মিক। অ্যাক্টোথার্মিক কি? যাদের ক্ষেত্রে পরিবেশের তাপমাত্রা উঠা নামা করে না, তাদেরকে বলা হয় অ্যাক্টোথার্মিক। যেমন আমরা কি অ্যাক্টোথার্মিক, কারণ কি আমাদের হচ্ছে পরিবেশের তাপমাত্রার সাথে আমাদের বডির তাপমাত্রা ওঠানামা করে। এবার অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি করে নখরবিহীন আঙুল থাকে। অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে কি 5টা করে নখরবিহীন আঙুল থাকে, এটাও কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, হৃৎপিণ্ডে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ 2টা অ্যাট্রিয়াম থাকবে, একটি ভেন্ট্রিকল থাকবে, ঠিক আছে? লার্ভা অবস্থায় জলচর, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় তারা আবার কি স্থলচর জলচর দুইটাই হতে পারে। হপলো বা ব্যাকট্রোকাস, টাইগ্রোনেসিস মনে রাখতে পারো বা মনে রাখতে পারো বুফো, বুফো মেলানিস্টিকটস, বুফো মেলানিস্টিকটাস, ঠিক আছে? আচ্ছা, রেপটিলিয়া দেহ শুষ্ক এবং অ্যাপিডার্মিস উদ্ভূত, আইস শক্ত প্লেটে আবৃত। এদের কি শক্ত প্লেট থাকতে হবে। হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কতভাবে? অসম্পূর্ণভাবে, সম্পূর্ণরূপে না, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ফুসফুসই ওদের হচ্ছে একমাত্র শোষণ অঙ্গ। নাজা অর্থাৎ গোকরা সাপের বৈজ্ঞানিক নাম নাজা। এরপর আসো 120-এ চলে যাই। অ্যাভিস। অ্যাভিস মানে কি বলতো? পাখি। দেহে পালকে আবৃত, দেহে কিসে আবৃত? পালকে আবৃত। গ্রীবা এক আকৃতির, কয় আকৃতির? এক আকৃতির। 4টা ভেন্ট্রিকল, 2টা নিলয়, অর্থাৎ ভেন্ট্রিকল 2টা, অলিন্দ 2টা বা অ্যাট্রিয়াম 2টা। তাদের ক্ষেত্রে এন্ডোথার্মিক মানে কি? পরিবেশের সাথে যাদের তাপমাত্রা ওঠানামা, পরিবেশের সাথে যাদের তাপমাত্রা ওঠানামা করে, এদেরকে বলে এন্ডোথার্মিক। যেমন কলাম্বা লিভিয়া, প্রথমে বলছিলাম ক্লাসের প্রথমে, কলাম্বা লিভিয়া। এবার চলে আসো জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়, যেটা রেপটিলা বা হার্পিটোলজি। এটা হচ্ছে বিজ্ঞানের তোমার কি শাখা বলো তো? সাপ নিয়ে আলোচনা করেছে। অঙ্কোলজি, যেখানে তুমি অঙ্কোলজি মানে যেখানে অঙ্গ নিয়ে গবেষণা করবা। অর্নিথোলজি, জিওলজি মানে কি? যেখানে ভূতত্ত্ববিদ্যা নিয়ে গবেষণা করবো। অর্নিথোলজি কীটতত্ত্ব নিয়ে গবেষণা। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডতে কোন শ্রেণীতে থাকে? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট সাপে থাকে না। দেখো, টিকটিকিতে তো থাকবেই না, কাসিমও থাকবে না, কুমিরে থাকবে, অসম্পূর্ণভাবে 4টা থাকবে, অসম্পূর্ণভাবে 4টা থাকবে। চলো এবার আসো ম্যামেলিয়া, যা আমাদের লাস্ট যে পয়েন্টে পড়া লাগবে। ম্যামেলিয়া অর্থাৎ আমাদের ক্ষেত্রে গ্রন্থি থাকবে, সেই গ্রন্থি যেমন ঘর্মগ্রন্থি, সেবাসিস গ্রন্থি থাকে। দেহত্বক আমাদের ক্ষেত্রে কি দিয়ে আবৃত? দেখো তো, লোম দিয়ে আবৃত, সো কোনো কথাই নাই এখানে। প্রণীত প্রাণীর স্তন গ্রন্থি থাকে। মাতৃদগ্ধ অবস্থায় সন্তান মায়ের দুধ পালন করে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বহিকর্ণে কি থাকতে হবে? পিনা খাতে হবে। মধ্যকর্ণে কি থাকতে হবে? ক্ষুদ্রাস্থি থাকে। মানে আমাদের টোটাল কানে 3 জোড়া অর্থাৎ 6টি হাড় থাকে, ম্যালিয়াস, ইনকাস, হিস্টেপিস, এক জোড়া করে। এর মধ্যে কি বলতেছে? বহিকর্ণে পিনা থাকতে হবে, মধ্যকর্ণে ক্ষুদ্রাস্থি থাকতেই হবে। মধ্যকর্ণে কি থাকতে হবে? ক্ষুদ্রাস্থি থাকতে হবে। মাংসলে কি থাকে? ডায়াফ্রম বা মধ্যস্থতা দিয়ে উদর গহ্বর, মানে আমাদের পেটের গহ্বরটা ডায়াফ্রম, একদম মাঝখানে ডায়াফ্রম দিয়ে কি থাকে? আস্তান অবস্থায় থাকে। পরিণত প্রাণী লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। আমরা জানি লোহিত রক্তকণিকাগুলো কি থাকে? নিউক্লিয়াস বিহীনই থাকে। হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এরপর কি? এন্ডোথার্মিক, অর্থাৎ পরিবেশের সাথে তাপমাত্রা কি করে? ওঠানামা করে। পরিবেশের সাথে তাপমাত্রা সবসময় কি করতে হবে? ওঠানামা করতে হবে। এবার আসো প্রোটোথেরিয়া, এখান থেকেও ইদানিং প্রশ্ন দিচ্ছে, তাই আমরা দেখানোর ট্রাই করতেছি। অবশ্যই কি করতেছি? আমরা এখান থেকেও দেখানোর ট্রাই করতেছি। এখন ইদানিং এই প্রোটোথেরিয়া বা এই পয়েন্ট থেকেও প্রশ্ন আসে। প্রোটোথেরিয়া কারা? ডিম প্রসবী স্তন্যপায়ী প্রাণী। প্রোটোথেরিয়া পরীক্ষাটা আসতে পারে। ডিম প্রসবী স্তন্যপায়ী প্রাণী কারা? প্রোটোথেরিয়া। অর্থাৎ যারা ডাইরেক্টলি ডিম পাড়তেছে, এদের ক্ষেত্রে থলথলে চামড়ার মতো আবরণযুক্ত ডিম প্রসব করে এবং অপরিণত নবজাতকের জন্ম হয়। পরিপাকতন্ত্রের অভিন্ন ছিদ্রপথ বহন করে। এদেরকে মনোট্রিম বলে। মনোট্রিম কাকে বলে? পরীক্ষাটাও আসতে পারে।
রেচন, জনন, পরিপাকতন্ত্রের জন্য, রেচন, জনন এবং পরিপাকতন্ত্রের জন্য যারা আলাদা নালীপথ থাকে, আলাদা ছিদ্রপথ থাকে, যেমন আমাদের ক্ষেত্রে এবং বিশেষ করে প্রোটোথেরিয়াদের ক্ষেত্রে যাদের রেচন, জনন মানে রেচন তো বুঝতে পারতেছো আমাদের কিডনির যে পথ, জনন আমাদের জননের পথ হচ্ছে সেক্সুয়াল অর্গানের আলাদা একটা পথ, এবং আরেকটা কি আছে বলতো, রেচন, জনন এবং পরিপাকের জন্য আমাদের আলাদা একটা পথ আছে। এদের ক্ষেত্রে আমরা কি বলবো, মোনোট্রিম বলবো। উদাহরণ হংসজন্তু বা প্লাটিপাস। আমরা কি, এরা হচ্ছে হংসজন্তু বা প্লাটিপাস, এগুলো হচ্ছে মোনোট্রিম জাতীয় প্রাণী, বা এদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, প্রোটোথেরিয়া বা ডিম প্রসবী প্রাণী বলতে পারি। সাবক্লাস মেটাথেরিয়া, মার্সুপিয়াল, সকল ধরনের অম্রা বিশিষ্ট স্তন্যপায়ী আংশিক পরিণত নবজাতকের জন্ম হয়, মানে ডাইরেক্টলি আংশিক, মানে এদের ক্ষেত্রে কি বলতো, এদের ক্ষেত্রে ডাইরেক্টলি নবজাতক যখন জন্মাবে তখন ডাইরেক্টলি এরা মানে একেবারে পূর্ণাঙ্গ অবস্থায় থাকবে না, এরা আংশিক পরিপক্ক থাকবে। অম্র বিশিষ্ট প্রাণী, স্ত্রী প্রাণীতে মারসুপিয়াম নামক থলি থাকে যাতে নবজাতক পরিপূর্ণতা লাভ করা পর্যন্ত অবস্থান করে। ঠিক আছে, দুটি জরায়ু এবং কি থাকবে, দুটি যোনিপথ থাকবে। যেমন ক্যাঙ্গারুর ক্ষেত্রে যে আমাদের থলি, এটাকে আমরা কি বলবো, মার্সুপিয়াম। নতুন জিনিস শিখছো, এটা পরীক্ষা আসতে পারে। ক্যাঙ্গারুর থলির ক্ষেত্রে এটাকে কি বলি, মার্সুপিয়াম। ঠিক আছে, এরপরে আসো 128 নম্বর স্লাইডে কি বলতেছি, ইউথোরিয়া, প্রকৃত অম্রাধার স্তন্যপ্রাণী, মানে যাদের ক্ষেত্রে প্রকৃত অম্রা থাকবে, যেমন আমরা। ঠিক আছে, সম্পূর্ণ পরিস্ফুটনকালে জুড়ে অম্রা পুষ্টি দান করে, এবং এদের ক্ষেত্রে আমরা কি বলতেছি, প্রকৃত অম্রা, যেহেতু তার মানে অম্রা থেকে এটা কি যাবে, পুষ্টি যাবে। তিনটা পড়ছি, প্রোথেরিয়া, প্রোথেরিয়া, ইউথেরিয়া, আর একটা কি, আগেরটা কি ছিল বলতো, মেটাথেরিয়া। এখন ইউথেরিয়ার ক্ষেত্রে একটি জনি থাকে শুক্রাশয়, সাধারণত স্ক্লেটাল বা থলিতে অবস্থান করে। শুক্রাশয় কোথায় অবস্থান করবে, স্ক্লেটাল বা থলিতে অবস্থান করবে। শুশুক, বাংলার বাঘ, ফল, বাদর, এগুলো সবই কি বলতো, ইউথেরিয়ার উদাহরণ। সবই ইউথেরিয়ার উদাহরণ। প্রোটোথেরিয়া দেখো তো একটু খেয়াল করলে বুঝতে পারবা, এটা হচ্ছে মেটাথেরিয়া। মার্সুপিয়াম নামক থলি, এই যে মার্সুপিয়াম নামক থলি। প্রোটোথেরিয়া হচ্ছে এই দুইটা, ইউথেরিয়া হচ্ছে এই যে হর্স, অর্থাৎ প্রকৃত অম্র থাকবে, এবং যাদের প্রকৃত অম্র থাকবে তাদের ক্ষেত্রে একটি যোনি এবং শুক্রাশয় সাধারণত কি থাকবে, স্ক্লেরাম থলিতে অবস্থান করবে। এবার আসো এক নজরে আমরা কর্ডাটা এবং নন কর্ডাটার বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে ডাইরেক্টলি পার্থক্য দিয়ে দিতে পারে, ডাইরেক্টলি কি দিতে পারে, পার্থক্য দিতে পারে। প্রথম বৈশিষ্ট্য, নটকাট, যারা মেরুদণ্ডে পর্বের প্রাণী, এদের ক্ষেত্রে মেরুদণ্ডে অবশ্যই থাকবে, এবং সেটা কি হিসেবে পরিণত হবে, মেরুদণ্ডে পরিণত হবে। এদের ক্ষেত্রে তো থাকবেই না। ফুলকা রন্ধ্র, গলবিলের দুপাশে ফুলকা রন্ধ্র থাকে, এদের ক্ষেত্রে ফুলকা থাকলেও ফুলকা রন্ধ্র থাকে না। আমাদের ক্ষেত্রে যারা আমরা মানুষ বা আমরা যারা কর্ডাটা, এদের ক্ষেত্রে ফুলকা রন্ধ্র থাকে, কিন্তু নন কর্ডার ক্ষেত্রে ফুলকা রন্ধ্র থাকে না, শুধু ফুলকা থাকে। স্নায়ুরজ্জু, জন্মের সময় নটকাটের উপরে ফাঁপা অবস্থান করে, উপরের দিকে মস্তিষ্ক অবস্থান করে, নিচের দিকে স্পাইনাল কর্ড অবস্থানে যায়। অঙ্কীয় দেশে অবস্থান করে, কি বলো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কিসে, অঙ্কীয় দেশে, সামনের দিকে। লেজ থাকে, হ্যাঁ কর্ডের ক্ষেত্রে থাকে, এদের ক্ষেত্রে প্রকৃত লেজ থাকে না। নন কর্ডের ক্ষেত্রে কি থাকে না, প্রকৃত লেজ থাকে না। হৃৎপিণ্ড, পুষ্যিক নালীর অঙ্কীয় দেশে, হৃৎপিণ্ড সবসময় কি কর্ডের ক্ষেত্রে অঙ্কীয় দেশে থাকে, এদের ক্ষেত্রে কি থাকে, পিছনের দিকে থাকে। হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকার অভ্যন্তরে অবস্থিত নাও থাকতে পারে, থাকলেও রক্ত রসে থাকে। যারা নন কর্ডের, এদের ক্ষেত্রে কি থাকে, রক্ত রসে থাকে। হেপাটিক পোর্টাল তন্ত্র বিদ্যমান, আর নন কর্ডের ক্ষেত্রে কি, অনুপস্থিত। আচ্ছা, রক্ত প্রবাহ অঙ্কীয় রক্তনালীতে ঢোকে সম্মুখ দিকে, পৃষ্ঠ রক্তনালী দিকে পশ্চাৎ দিকে গমন করে যায়। অঙ্কীয় রক্তনালী দেহের পশ্চাৎ দিকে এবং পৃষ্ঠ রক্তনালী দিয়ে দেহের সম্মুখ দিকে, টোটালি ভিন্ন পয়েন্ট। ঠিক আছে, কঙ্কাল, একটা অন্তকঙ্কাল বহিঃকঙ্কাল দুইটাই থাকতে পারে, এদের ক্ষেত্রে শুধু কি থাকে, বহিঃকঙ্কাল থাকে। চোখ, মস্তিষ্ক হতে সৃষ্টি হয়, এটা ত্বক হতে সৃষ্টি হয়। এই পয়েন্ট কেউ জানো না, মস্তিষ্ক কোন জায়গা থেকে আমাদের চোখ সৃষ্টি হয়, মস্তিষ্ক থেকে সাধারণত আমাদের কিছু সৃষ্টি হয়, তো ত্বক সৃষ্টি হয়। আচ্ছা, এই যে বৈজ্ঞানিক নাম, এতগুলো বৈজ্ঞানিক নাম মুখস্থ করা অবশ্যই প্রয়োজন। মানুষ, বাঘ, সিংহ, ইলিশ মাছ, রুই মাছ, তেলাপোকা, দোয়েল পাখি, কবুতর, গোকরা সাপ, ঘাড়িয়াল। গ্যাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রজাপতি, কেঁচো, মৌমাছি, জোক, আপেল শামুক, যকৃমি, জেলিফিশ, প্রত্যেকটার বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে হবে। প্রত্যেকটা কি করতে হবে, বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে হবে। নিম্নের কোনটি কর্ডাটা প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য নয়? গলবিলের নিচে অ্যান্ডোস্টাইল থাকে। ভালো কথা, কর্ডাটা হৃৎপিণ্ড পৃষ্ঠদেশে অবস্থান, না।
এটা প্রযোজ্য নয়। সিনারিও যে ফাঁপানো এলাকা ঠিক আছে, রক্ত সংবাদের বদলে ঠিক আছে, কিন্তু কর্ডাটা অঙ্কিত দেশে অবস্থান করবে। কি অবস্থান করবে? অঙ্কিত দেশে। শুশুক কোন শ্রেণীভুক্ত প্রাণী? শুশুক অবশ্যই ম্যামেলিয়া হবে। অবশ্যই কোন পর্বের প্রাণী হবে? ম্যামেলিয়া, কারণ মায়ের বুকে দুধ পান করে বসবাস করে। ঠিক আছে, এই যে আমরা পয়েন্ট টোটালি পড়লাম, আমরা যে এতগুলো পয়েন্ট টোটালি পড়েছি, এই সব পয়েন্টগুলো পড়ার কারণে আমাদের কি হবে জানো? টোটাল এতগুলো পয়েন্ট যেভাবে আমরা পড়েছি, এখন যদি টু দা পয়েন্টে আমরা সুন্দর করে সামারি করতে পারি, আমাদের এই অধ্যায়ে আর কোনো কিছুই বাকি থাকবে না। তাহলে আমাদের এখন প্রথম করণীয় হবে, এই যে ক্লাস করতেছো, ক্লাস শেষ হওয়া মাত্রই সুন্দরভাবে বসে যেতে হবে এবং টু দা পয়েন্টে আমি যা যা পড়িয়েছি এই পয়েন্ট থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। সো তোমাদেরকে এখন একটাই কাজ, যে সুন্দর করে পরীক্ষার তোমরা হচ্ছে যে আমরা ক্লাসের সময় যে নোটটা করেছো, এই নোট ডাউনটা পাশে রাখবে। এটা আগে আরেকবার সুন্দর করে নিজে রিভাইজ করবে। এবং দ্বিতীয়ত সেকেন্ড টাইমে তোমাদের কাজ হবে সুন্দর করে যথাযথ টাইমে তোমরা অবশ্যই ক্লাসটা করে ফেলবা এবং অবশ্যই যেভাবে প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করেছি, এই অ্যানালাইসিস থেকে তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। সো অ্যানালাইসিস ভালোভাবে করে আমি প্রত্যেকটা অ্যানালাইসিস করে দিচ্ছি, ক্লাস নেওয়ার পরে কোনো ত্রুটি থাকবে না। সুন্দর করে তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় এভাবে শেষ করতে হবে। তাহলে এখন আমাদের করণীয় কি ভাইয়া, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু ক্লাস নিতে নিতে অনেক জায়গায় বলেছি সুন্দরভাবে তোমাকে প্রত্যেকটা দিনের ক্লাস দিনের টাইমে তোমাকে শেষ করে ফেলতে হবে, যে নোট ডাউন করবা এবং এই ক্লাসগুলো ফলো করলে তোমাকে আর কেউ কখনো কোথাও বেঁধে রাখতে পারবে না। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।